ওকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? বি ব্রেইনারের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। অনেক দিন পর আবার তোমাদের সাথে দেখা হয়ে গেল। আজকে তোমরা টাইটেল দেখে বুঝতে পেরেছো যে আমরা সেকেন্ড টাইম এবং থার্ড টাইম যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য স্পেশাল জিকে ক্লাস নিয়ে আসছি। শুধু স্পেশাল না, একেবারে গরম গরম হট টপিকের ক্লাস। মুক্তিযুদ্ধ নিয়ে আজকের হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান, অর্থাৎ এইখান থেকে 5 থেকে 6 মার্ক তুমি হচ্ছে পরীক্ষায় কমন পাবাই। হ্যাঁ, আমরা জানি যে কিছুদিন আগেই হচ্ছে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে এবং বরাবরের মতো এবারও কিন্তু আমাদের ব্রিভেইনারের পক্ষে যেই প্ল্যাটফর্ম, এখান থেকে কিন্তু ব্লান্ডার হয়েছে। সর্বাধিক সংখ্যক স্টুডেন্ট কিন্তু আমাদের এই ব্রিভেইনার প্ল্যাটফর্ম থেকেই চান্স পেয়েছে, তোমরা সেটা দেখেছো। সো সুতরাং আমরা বারবার যেটা বলি যে আমাদের ম্যাটেরিয়াল, আমাদের ক্লাস, আমাদের ডিরেকশন অনুযায়ী যারা পড়াশোনা করে তারাই কিন্তু চান্স পায়। এখানে অনেকেই আমাদের ব্রেনের স্টুডেন্ট ছিলে কিন্তু কোনো কারণে মিস করে গিয়েছো, বুঝতে হবে যে তোমার ভিতরে আসলে ল্যাকিংস ছিল। কিন্তু যারা চান্স পেয়েছে তারা অবভিয়াসলি বেনিফিটেড হয়েছে এবং এটা তোমরা নিজের সচক্ষেই দেখেছো। একজন জিজ্ঞেস করছে, ভাই আপনার বোন কোন নার্সিং কলেজে চান্স পেয়েছে? হ্যাঁ, আমার বোন পরীক্ষা দিয়েছিল, চান্স পেয়েছে। ও গুচ্ছতেও চান্স পেয়েছে, যার কারণে গুচ্ছতে আমরা ট্রাই করেছি, নার্সিং আর ভর্তি করাইনি। ওর বরিশাল নার্সিং কলেজ আসছিল, আমরা কিন্তু পরে আর ওখানে ট্রাই করিনি। হ্যাঁ, ফাতেমা আক্তার বলতেছে, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ইনশাল্লাহ আজকে আমরা চমৎকার একটি ক্লাস করব। হ্যাঁ, খুবই আনন্দের সাথে, গল্পের সাথে আজকে দেখবা যে একেবারে মুক্তিযুদ্ধকে তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেব। হ্যাঁ, কোনো কঠিন কোনো পড়াশোনা না, জিকে। এটা খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট এবং খুবই চমৎকার একটা সাবজেক্ট। আমি সবসময় এনজয় করি জিকে পড়ানোর জন্য। তোমরা জানো যে সোহান ভাই হচ্ছে বিবেনারে ম্যাথ ক্লাসও নিয়ে থাকে। সো সবসময় বলে থাকি, যেটা বরাবরই বলে থাকি যে আমরা বিবেনার কিন্তু ক্লাস নিয়ে, ম্যাটেরিয়াল নিয়ে বা হচ্ছে যত ধরনের সাপোর্ট আছে এগুলোতে কিন্তু কখনোই কোয়ালিটির সাথে আপোষ করি না, তাই না? সো তোমরা যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আসো যে আসলে বিবেনের সেকেন্ড টাইম প্রস্তুতি নিবা কিনা, থার্ড টাইম প্রস্তুতি নিবা কিনা, আবার যারা সামনে ফার্স্ট টাইমার আসতেছে তারা নিবে কিনা, তারা কিন্তু নিঃসন্দেহে ভর্তি হয়ে যেতে পারো, কারণ আমরা হচ্ছে প্রুভেন। হ্যাঁ, আমাদের যত সফলতা ব্যর্থতা সব কিছু তোমাদের সামনে দৃশ্যমান। বিবেনার আড়ালে আবডালে কিছুই করে না, তোমরা সেটা জানো। এবং বিব্রেনারে যা ক্লাস নেয় সে ভাইয়ারা কিন্তু অত্যন্ত কোয়ালিফাইড এবং হচ্ছে প্রচুর পড়াশোনা করে তারপরে তোমাদেরকে যাতে সর্বোচ্চ প্রস্তুতিটা তোমরা নিতে পারো সেটাতে কিন্তু তোমাদেরকে হেল্প করে থাকে। হ্যাঁ, সো আমরা আর দেরি করব না, আমাদের অনেক স্টুডেন্ট ইতিমধ্যে জয়েন হয়ে গিয়েছে, অনেকেই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। অনেক দিন পর দেখা হলো, একজন বলতেছে অনেক মিস করি সবাইকে। ইনশাল্লাহ আমরা আবারও মিস করব না, আমরা এখন থেকে রেগুলার ক্লাস নেব। তোমরা সবাই জানো যে আমাদের সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমার যে ব্যাচটা, এটা কিন্তু আগামী 31 মে এই তারিখ থেকে কিন্তু ওই ব্যাচটার ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে। সুতরাং তোমরা এখনও যারা ভর্তি হওনি বা তোমাদের আশেপাশে যারা ভর্তি হতে চাও তাদেরকে কিন্তু তোমরা রেকমেন্ড করতে পারো বিবেনারকে নিঃসন্দেহে, যে এইখানে যদি পড়াশোনা করে তুমি প্রস্তুতিটা নাও, তোমার চান্স একেবারে নিশ্চিত বলা যায়, যদি তুমি ডেডিকেটেড থাকো এবং আমাদের সাথে কন্টিনিউ করো। হ্যাঁ, আমরা চান্স দেওয়ার কেউ না, সব কিছু তুমিই পাবা, কিন্তু চেষ্টাটা তোমাকেই করতে হবে। ওকে। হ্যাঁ, ইসাব জাহান তৃপ্তি বলছে, ভাইয়ার ক্লাস আমার অনেক ভালো লাগে। ক্লাস ভালো লাগে কারণ হচ্ছে তোমরা নিজেরা ভালোভাবে ক্লাস করো, এই কারণে ভালো লাগে। যারা ভালোভাবে ক্লাস করে না তাদের কাছে আসলে ভালো লাগার কথাও না। ওকে, আমরা দেরি করব না, আমরা চলে যাব আমাদের আজকের ক্লাস। চলো আমরা ক্লাসটা শুরু করি। তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম। আমাদের প্রথমে দেখো, আজকের ক্লাসটা আমরা একটু ভিন্ন আঙ্গিকে সাজিয়েছি। আজকের ক্লাসটা আমরা একটু ভিন্ন আঙ্গিকে সাজিয়েছি। আচ্ছা, এখানে নোট নাই, আচ্ছা আমরা নোটটা একটু ওপেন করে নিই। ওকে, আমরা নোটটা ওপেন করতেছি। নিয়ে যে পড়াশোনা করব এটা কিন্তু একেবারে এক্সক্লুসিভ, নতুনভাবে আমরা সাজিয়েছি। হ্যাঁ, আজকের
ওকে। আচ্ছা, একে রাশাদ বলছো ভাইয়া 24, তোমার এটা বুঝতে পারিনি আসলে কি বলতে চাচ্ছ। সমস্যা নেই, আমরা আমাদের ক্লাসে চলে যাই। হ্যাঁ, তাহলে দেখো আজকে আমরা প্রথমেই যে মুক্তিযুদ্ধের স্লাইডটা, তোমাদেরকে আমরা মুক্তিযুদ্ধের টাইমলাইন সম্পর্কে একটু ধারণা দিব যে মুক্তিযুদ্ধে আসলে কিভাবে পড়লে বেশি ভালো মনে থাকে। সেজন্য আমরা দেখো যে প্রথমেই যে স্লাইডটা সাজিয়েছি এইটা টাইমলাইন অনুযায়ী সাজিয়েছি, এটা আমরা টাইমলাইন অনুযায়ী সাজিয়েছি। দেখো প্রথমেই আমরা জানি যে মুক্তিযুদ্ধের যে সূচনা এটা কিন্তু হয়েছিল মার্চ মাসের সময়, রাইট? কি কারণে? দেখো প্রথম যে মার্চ, 1 মার্চ, এই তারিখটাতে কি হয়েছিল? এই তারিখটাতে তৎকালীন পাকিস্তানের যিনি প্রেসিডেন্ট ছিলেন ইয়াহিয়া খান, তিনি কি করলেন? এই জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দেন। জাতীয় পরিষদের অধিবেশনটা স্থগিত করে দেন, যার ফলে তৎকালীন যে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ তারা কিন্তু ক্ষমতা আর পায়নি। যার ফলশ্রুতিতে 2রা মার্চ কিন্তু ঢাকায় হরতাল পালিত হয়। তাহলে তোমরা এখানে লিখতে পারো যে ঢাকায় হরতাল পালিত হয়। কোথায়? ঢাকায়। তোমরা কিন্তু আমার সাথে সাথে নোট করতে হবে, না হলে কিন্তু অনেক ইনফরমেশন মিস করবা। হ্যাঁ, হরতাল ঢাকায় পালিত হয় এবং এই তারিখেই কিন্তু সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়, সর্বপ্রথম এই তারিখেই। তোমাদের কাছে একটা প্রশ্ন যে বাংলাদেশের জাতীয় পতাকা সর্বপ্রথম কোথায় উত্তোলন করা হয় এবং কে উত্তোলন করেন এবং সেই পতাকার ডিজাইনারের নাম কি? এই 3টা প্রশ্ন তোমাদের কাছে, তোমরা কমেন্ট বক্সে লিখো। হ্যাঁ, তোমরা কমেন্ট বক্সে লিখো যে বাংলাদেশের পতাকা সর্বপ্রথম কোথায় উত্তোলন করা হয়। আমরা জানি যে এটা 2রা মার্চ উত্তোলন করা হয়, এই জন্য এই দিনটাকে বলা হয় জাতীয় পতাকা দিবস। এই দিনটাকে বলা হয় জাতীয় পতাকা দিবস। খেয়াল করো, কোথায় উত্তোলন করা হয়, কে উত্তোলন করে, আর হচ্ছে এই পতাকার ডিজাইনার কে ছিল। 2রা মার্চ 1971 সালে আমাদের যে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই পতাকার ডিজাইনার কে ছিল, এইটা তোমরা কমেন্ট বক্সে উত্তর দিয়ে দাও। হ্যাঁ, তোমরা এটা কমেন্ট বক্সে উত্তর দিয়ে দাও। তারপরে দেখো 3রা মার্চ কি হয়েছে? 3রা মার্চ সারা দেশে হরতাল পালিত হয় এবং অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। এই দিন অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় এবং একই সাথে পাকিস্তানিরা কিন্তু একটা জাহাজ বাংলাদেশে নিয়ে আসে, যে জাহাজটার নাম হচ্ছে এমবি সোয়াত। এমবি সোয়াত, এই জাহাজটা বাংলাদেশে আসে পাকিস্তান থেকে রসদ, অস্ত্র, গোলা বারুদ এসব নিয়ে আসে, যাতে তারা গোপনে গোপনে কি করতে পারে? অ্যাটাকের প্রস্তুতিটা নিতে পারে। ক্লিয়ার? তানজিনা আক্তার একটা সঠিক উত্তর দিয়ে ফেলেছে, সে বলেছে আসম আব্দুর রব। হ্যাঁ, আসম আব্দুর রব তৎকালীন ডাকসুর ভিভি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বটতলা নামক জায়গাটা আছে, এই বটতলার সামনে যে কলা ভবন, এই কলা ভবনে কিন্তু সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। হ্যাঁ, এই পিডিএফ আমরা অবশ্যই দিয়ে দিব, যারা আমাদের স্টুডেন্ট রয়েছে তাদেরকে অবশ্যই আমরা এই পিডিএফটা দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, এবার বিবি আমেনা তিনি আরেকটি সঠিক উত্তর দিয়েছেন, তিনি বলেছেন শিবনারায়ণ দাস। শিবনারায়ণ দাস আমাদের প্রথম যে জাতীয় পতাকা ছিল, আমাদের প্রথম জাতীয় পতাকাটা ছিল যে একটা পতাকা ছিল, পতাকার মাঝখানে একটা লাল বৃত্ত, সেই বৃত্তের মাঝখানে একটা হলুদ মানচিত্র ছিল, ঠিক আছে? এই টাইপের একটা পতাকা ছিল। এই পতাকাটাই হচ্ছে আমাদের প্রথম পতাকা এবং এই পতাকার যিনি ডিজাইনার ছিলেন তার নাম হচ্ছে শিবনারায়ণ দাস। তিনি কিন্তু এই যে 2024 সালের 19 এপ্রিল 2024 সালের 19 এপ্রিল কিন্তু তিনি পরলোক গমন করেন, এই শিবনারায়ণ দাস। তারপরে কামরুল হাসান, যে আমাদের যে বর্তমান পতাকাটা রয়েছে, একটা সবুজ ভূমির মধ্যে একটি লাল বৃত্ত, এই পতাকাটার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান। তাহলে তোমাদের দুটি উত্তরে সঠিক হয়েছে, যে এইটা উত্তোলন করেছিলেন আসম আব্দুর রব এবং এই পতাকার ডিজাইনার ছিলেন শিবনারায়ণ দাস। আমরা তাকে সংক্ষেপে এসএন দাস বলে থাকি। এরপরে দেখো আমাদের যে তারিখটা, সেটা হচ্ছে 7ই মার্চ। বঙ্গবন্ধু যখন দেখলেন যে ইয়াহিয়া খান বা তৎকালীন যে পাকিস্তান সরকার, তারা কিন্তু আমাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে না, তো বঙ্গবন্ধু কি করলেন? এই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দিয়ে জাতিকে উজ্জীবিত করলেন যে কোনো মুহূর্তে দেশের স্বাধীনতা যুদ্ধ হতে পারে, তার মানে সবাইকে প্রস্তুত থাকা লাগবে। এবং এই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু 7ই মার্চে দেন। এই ভাষণটার ব্যাপ্তিকাল ছিল প্রায় 18 থেকে 19 মিনিট, এটা রেকর্ড হয়েছে। মূল ভাষণটা ছিল 23 মিনিট, 23 মিনিটের মতো মূল ভাষণটা ছিল,
কিন্তু রেকর্ড হয়েছে 18 থেকে 19 মিনিট, এটা রেকর্ড হয়েছে। সো পরীক্ষায় যদি অপশনে 18 মিনিট থাকে তাহলে আপনি 18 উত্তর দিবেন, আর যদি 19 মিনিট থাকে তাহলে তোমরা 19 মিনিটটাই কি উত্তর দিবে। হ্যাঁ, সায়রা মণি একটি সঠিক উত্তর দিয়েছে, সে বলেছে যে ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনে পতাকাটা উত্তোলন করা হয়েছিল, এবং তানজিনা আক্তার বলেছে বর্তমান পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান, যেটা আমরা একটু আগে বলেছি। এরপর দেখো 15ই মার্চ কি হলো। 7ই মার্চের ঘটনার প্রেক্ষাপটে ইয়াহিয়া খান বুঝলেন যে বাঙালিরা আসলে জেগে উঠেছে, সুতরাং বাঙালিদেরকে একটা ভয় পাইয়ে দিতে হবে। সো ইয়াহিয়া খান কি করলেন, আলোচনার নাম করে এই 15ই মার্চ তারিখে ঢাকায় আসেন। 15ই মার্চ তারিখে ঢাকায় আসেন, তার সাথে জুলফিকার আলী ভুট্টো তিনিও এসেছিলেন, এবং তারা আলোচনার নাম করে কালক্ষেপণ করতে থাকেন, এবং তলে তলে তারা হচ্ছে অপারেশন সার্চলাইট যেটা, হ্যাঁ, এইটার একটা নির্দেশ দিয়ে যান এবং ঢাকা ত্যাগ করেন। অপারেশন সার্চলাইট, ওকে, এইটার একটা পরিকল্পনা তারা কিন্তু করে যান এই 15ই মার্চ তারিখে ঢাকায় এসে। এবং দেখো 19 মার্চ আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে কিন্তু আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকার যখন গঠিত হয়েছিল তারপরে, কিন্তু তার আগেই কিন্তু 19 মার্চ গাজীপুরে জয়দেবপুরে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে একটা সশস্ত্র প্রতিরোধ হয় জয়দেবপুরে, গাজীপুরে যেই ক্যান্টনমেন্টটা রয়েছে সেই জায়গাটাতে। হ্যাঁ, সেই জায়গাটাতে কি হয়, আমাদের এই সর্বপ্রথম একটা প্রতিরোধ হয়। এবং সে তোমরা যারা গাজীপুর চৌরাস্তা যাও, গাজীপুর চৌরাস্তায় গেলে দেখবা গাজীপুর চৌরাস্তায় একটা ভাস্কর্য রয়েছে মুক্তিযুদ্ধের, যে ভাস্কর্যটার নাম হচ্ছে জাগ্রত চৌরঙ্গী, অর্থাৎ প্রথম যে প্রতিরোধ এইটা কিন্তু এই গাজীপুরে হয়েছিল, এই জন্য এই ভাস্কর্যটার নাম দেওয়া হয়েছে জাগ্রত চৌরঙ্গী, জাগ্রত চৌরঙ্গী। এবং আজিজুল হক তিনি ছিলেন এই জাগ্রত চৌরঙ্গীর ভাস্কর বা স্থপতি যিনি, রাইট। ওকে, তাহলে এখন খেয়াল করো, আমরা টাইমলাইন অনুযায়ী দেখো মার্চ মাসের ঘটনাগুলো কিন্তু বুঝলাম, যে 1 মার্চ কি হয়েছে, 2রা মার্চ কি হয়েছে, 3রা মার্চ কি হয়েছে, 7 মার্চ কি হলো, 15 মার্চ কি হলো, 19 মার্চ কি হলো। এরপরে আমাদের ঘটনাটা যেই দিকে মোড় নেয় একেবারে সোজা হচ্ছে এইটা 21 মার্চ এবং 23 মার্চ, দুটো তারিখ দেখো। 21 মার্চ কি হয়েছে, যে মাওলানা ভাসানী এক জনসভায় বঙ্গবন্ধু নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার একটা দাবি জানিয়েছিলেন। সো এইটা এতটা ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, কারণ মাওলানা ভাসানী এরপর থেকে আসলে খুব বেশি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তাকে দেখা যায়নি। এখন খেয়াল করো, তিনি একটা কথা তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন, যে মুজিব যদি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে তাহলে বিশ্বের সমস্ত স্বাধীনতা প্রিয় জাতি স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে দিবে। এইটা মাওলানা ভাসানীর একটা সাজেশন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। এরপরে দেখো 23 মার্চ, এই 23 মার্চ হচ্ছে পাকিস্তান দিবস হিসেবে পালন করা হতো তৎকালীন সময়ে, কারণ 23 মার্চই হচ্ছে পাকিস্তান যে নামটা রয়েছে পাকিস্তান রাষ্ট্রের, এই নামটা প্রস্তাব করা হয়। সো এটাকে পাকিস্তান দিবস হিসেবে পালন করা হতো। সো আমরা বাঙালিরা কি করলাম, আমরা প্রতিবাদ স্বরূপ এই 23 মার্চ সারা দেশে আমরা কালো পতাকা এবং একই সাথে জাতীয় পতাকা, একই সাথে বঙ্গবন্ধুর বাড়িতে এবং সারা বাংলাদেশে আমরা হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সো এই দিবসটাকে কিন্তু বলা হয় পতাকা উত্তোলন দিবস। দেখো একটা কনফিউশন খেয়াল করো, এই দিবসটাকে বলা হয় পতাকা উত্তোলন দিবস। এই যে 23 মার্চ এই দিবসটাকে বলা হয় পতাকা উত্তোলন দিবস। কেন পতাকা উত্তোলন দিবস? কারণ এই দিনটাতেই আমরা সারা দেশে পতাকা উত্তোলন করেছিলাম। এর আগে আমরা একটা দেখেছিলাম, তাহলে পতাকা উত্তোলন দিবস হচ্ছে আমাদের 23 মার্চ। কত তারিখ বলো? 23 মার্চ। আর আমাদের যে পতাকা দিবস, এই পতাকা দিবসটা হচ্ছে আমাদের 2রা মার্চ, কারণ ওই দিন আমরা সর্বপ্রথম পতাকা উড়িয়েছিলাম। তাহলে দুইটা দিবসের মধ্যে কিন্তু একটু তফাৎ আছে, একটার মধ্যে উত্তোলন শব্দটা আছে আর আরেকটার ভিতরে উত্তোলন শব্দটা নাই। হ্যাঁ, তাহলে এই দুইটা জিনিস সব সময় মাথায় রাখবা। ইয়েস, আব্দুর রাজ্জাক একজন আমাকে একটু সংশোধন করে দিয়েছে, জাগ্রত চৌরঙ্গীর যিনি স্থপতি তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। হ্যাঁ, আব্দুর রাজ্জাক। ইসরাত জাহান তৃপ্তি সে এই উত্তরটা দিয়েছে, ধন্যবাদ তৃপ্তি তোমাকে। আমাদের বলার সময় অনেক কিছুই আসলে স্লিপ হয়ে যেতে পারে, তোমাকে অনেক ধন্যবাদ যে আমাকে সংশোধন করে দেওয়ার জন্য। আব্দুর রাজ্জাক তিনি এই জাগ্রত চৌরঙ্গী যেটা ছিল গাজীপুরে, এটার স্থপতি। 23 মার্চ হচ্ছে আমাদের পতাকা উত্তোলন দিবস, কারণ এই দিন আমরা সারা বাংলাদেশে কি করলাম? পতাকা উত্তোলন করলাম।
আর পতাকা দিবস হচ্ছে 2রা মার্চ। এই দিনটা হচ্ছে পতাকা দিবস, কারণ এইখানে আমরা সর্বপ্রথম পতাকা উত্তোলন করি। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে আমাদের এই টাইমলাইনটা ক্লিয়ার হয়ে গেছে মার্চ মাসের, হ্যাঁ, যে আমরা বুঝতে পেরেছি যে কোনটা আসলে কি। দেখো এইগুলো কিন্তু ছোট ছোট কনফিউশন, এবং মুক্তিযুদ্ধের ঘটনা বলি বা যখন ইতিহাস যদি পড়ো, তুমি যদি টাইমলাইন ধরে ধরে পড়ো, তোমার কাছে দেখবা শুনতে খুব ভালো লাগতেছে যে কোন দিনের পরে কি হচ্ছে, কত সালের পরে কত সালে ইনসিডেন্ট চলে আসতেছে। এইভাবে যদি পড়ো তাহলে দেখবা যে জিকে পড়ার একটা আগ্রহ তোমার মধ্যে চলে আসছে, বিশেষ করে ইতিহাস অংশটা। ওকে, আমরা এবার নেক্সট স্লাইডে যাই। আমাদের নেক্সট স্লাইড হচ্ছে দেখো মার্চ মাসের ঘটনা কিন্তু প্রচুর। এখানে হচ্ছে 25 মার্চ কি হয়, অপারেশন সার্চ লাইট চালান করা হয়। 25 মার্চকে আমাদেরকে বলা হয় কি দিবস বলো তো? 25 মার্চকে বলা হয় হচ্ছে গণহত্যা দিবস, জাতীয় গণহত্যা দিবস। এটা 25 মার্চকে বলা হয়, অথবা এটাকে আরেক নামে ডাকা হয় যেটার নাম হচ্ছে কাল রাত্রি। হ্যাঁ, এই দুইটা নামে এটাকে ডাকা হয়। অনেক সময় পরীক্ষায় আসে যে গণহত্যা দিবস কবে, তাহলে দেখো অপারেশন সার্চ লাইটের মাধ্যমেই কিন্তু বাংলাদেশে প্রথম গণহত্যা চালানো হয়। সো এই দিনটাকে কিন্তু গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে 26শে মার্চ আমরা হচ্ছে মহান স্বাধীনতার ঘোষণা দেই। এইটা ভুলবশত আসছে এখানে, এটা হবে না। মহান স্বাধীনতার ঘোষণা দেয় 26শে মার্চ 1971 সালে। তারপরে এইখানে 4 এপ্রিল 6 এপ্রিল এইগুলো তোমরা পড়ে নিবা। এই যে 4 এপ্রিল কি হয়, হবিগঞ্জে যে তেলিয়ারপাড়া চা বাগান রয়েছে সেখানে কর্নেল এমএজি ওসমানের নেতৃত্বে প্রথম মুক্তি ফৌজ গঠন করা হয়। তাহলে প্রথম মুক্তিযুদ্ধ ফৌজ গঠন করা হয় কোথায়? তেলিয়ারপাড়া চা বাগান। এটা সিলেটে, হবিগঞ্জে, এই হবিগঞ্জের তেলিয়ারপাড়া চা বাগানে কর্নেল এমএজি ওসমানের নেতৃত্বে মুক্তি ফৌজ গঠন করা হয়। এইখানে উল্লেখযোগ্য যে তারিখ সেটা হচ্ছে 10 তারিখ আর হচ্ছে 17 তারিখ এপ্রিল মাসের। অর্থাৎ এপ্রিল মাস থেকে যদি তোমাকে মুক্তিযুদ্ধ প্রশ্ন করে তাহলে কিন্তু তোমাকে 10 তারিখ আর 17 তারিখের ঘটনা বলবে। তাহলে খেয়াল করো 10 তারিখ আর 17 তারিখ কি? 10 এপ্রিল কি হয়, মুজিবনগর সরকার গঠন করা হয়, আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধের সূচনা হয়, এবং এই দিনই হচ্ছে আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র এইটা কিন্তু পাঠ করা হয় এই 10 তারিখে। 17 এপ্রিল কি করা হয়? 17 এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। আমরা একটু সামনের স্লাইডে দেখব যে মুজিবনগর সরকার আসলে কারা কারা ছিল, কিভাবে মুজিবনগর সরকার হয়েছিল, আমরা সামনে স্লাইডে দেখব। তাহলে এই 17 এপ্রিল কি হয়, মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। এই জন্য একই দিনে যে মুজিবনগর যে জায়গাটা, এই জায়গাটার নাম কিন্তু মুজিবনগর ছিল না, এইটা ছিল তৎকালীন সময় কুষ্টিয়া, বর্তমানে মেহেরপুরের মধ্যে। মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম বাগান ছিল। হ্যাঁ, ওই আম বাগানের ওই জায়গাটাকে এখন নাম দেওয়া হয়েছে মুজিবনগর। অর্থাৎ এই নামটা দেওয়া হয় কত তারিখে? 17 এপ্রিল 1971 সালে। 17 এপ্রিল 1971 সালে কিন্তু মুজিবনগর নামকরণ করা হয়। তাহলে এই দিনটাকে বলা হয় মুজিবনগর দিবস। কি দিবস বলতো? মুজিবনগর দিবস। এবার সম্ভবত নার্সিং পরীক্ষায় আসছে যে মুজিবনগর দিবস কত তারিখে, এরকম একটা প্রশ্ন হয়তো আসছে। হ্যাঁ, তাহলে মুজিবনগর দিবস কত তারিখে? 17 এপ্রিল। তোমরা অনেকেই ভুল করো যে 10 এপ্রিল দিয়ে দাও। 10 এপ্রিল কি হয়েছে? মুজিবনগর সরকার গঠন হয়েছে, কিন্তু মুজিবনগর নামকরণটা এটা হয়েছিল কিন্তু 17 এপ্রিল, যেই দিন মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে সেই দিন। অর্থাৎ 17 এপ্রিলই হবে আমাদের মুজিবনগর দিবস। ক্লিয়ার? ওকে, তারপরে আমরা দেখো আরও আছে এখানে আগস্ট মাসে, দেখো 1 আগস্ট একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। 1 আগস্ট কি হয়েছে? আমরা আমেরিকাতে আমাদের যে মুক্তিযুদ্ধের পক্ষে যে প্রচারণা, এইটার একটা কনসার্ট আমরা আয়োজন করি, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন জর্জ হ্যারিসন এবং পণ্ডিত রবিশঙ্কর। হ্যাঁ, দ্য কনসার্ট ফর বাংলাদেশ, এইটা এই 1 আগস্টেই কিন্তু 1971 সালে অনুষ্ঠিত হয়। এখানে কি বলা হচ্ছে যে 71-এর মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে 1 আগস্ট 1971-এ অনুষ্ঠিত হয়েছিল দ্য কনসার্ট ফর বাংলাদেশ। সো এই কনসার্ট ফর বাংলাদেশে তৎকালীন যে বিখ্যাত ব্যান্ড দল বিটলস, হ্যাঁ এটা অনেক বিখ্যাত একটি ব্যান্ড দল, এই বিটলসের যে লিড ভোকালিস্ট মানে প্রধান ভোকালিস্ট বা প্রধান শিল্পী যিনি জর্জ হ্যারিসনকে নিয়ে রবিশঙ্কর তিনি এই কনসার্টটা
আয়োজন করেছিলেন। সেইখানে আরও ছিল এই বিটলসের আরও সদস্যরা ছিল, রিঙ্গো রকস্টার, তারপর হচ্ছে বিলি প্রিস্টনি, তারপরে বব ডিলান। বব ডিলান কিন্তু 2016 সালে নোবেল প্রাইজ পেয়েছে। 2016 সালে এই বব ডিলান কিন্তু নোবেল প্রাইজ পেয়েছে সঙ্গীত অবদানের জন্য। বব ডিলান 2016 সালে তিনি নোবেল পান। তাহলে দেখো এই বব ডিলানও কিন্তু এই কনসার্ট ফর বাংলাদেশে ছিলেন, কনসার্ট ফর বাংলাদেশে ছিলেন। আমি সবসময় বলে থাকি যে আমি এইখানে যা ইনফরমেশন আছে এইগুলোর বাইরে অনেক ইনফরমেশন লেখাবো, সো তুমি যদি খাতা কলম নিয়ে না লিখো তাহলে অনেক ইনফরমেশন কিন্তু মিস করে যাবা। ফাতেমা ইসলাম নদী এখন এসে বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা এবার নেক্সট স্লাইডে যাই। আগস্ট মাসে দেখো আরও একটি ঘটনা রয়েছে। এই আগস্ট মাসে কিন্তু এই যে 15ই আগস্ট কি হয়, অপারেশন জ্যাকপট হয়। যেই অপারেশন জ্যাকপট আমাদের মুক্তিযুদ্ধের একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল, যে আমাদের যে নৌবাহিনী বা নৌ কমান্ডাররা যে ছিল তারা এই মংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দর এই দুইটা বন্দরকে উড়িয়ে দিয়েছিল এই 15ই আগস্ট তারিখে। এই 15ই আগস্ট তারিখে এই অপারেশন জ্যাকপট নিয়ে একটা মুভিও হচ্ছে। হ্যাঁ, তাহলে এই 15ই আগস্ট তারিখেই কিন্তু অপারেশন জ্যাকপটটা হয়। তারপরে দেখো 21 নভেম্বর আমরা যৌথ বাহিনী গঠন করি বা সশস্ত্র বাহিনী। এই দিন ভারতের মিত্র বাহিনীর সাথে যৌথ বাহিনী গঠন করা হয়। কি করা হয়? যৌথ বাহিনী গঠন করা হয়। তাহলে এখন বলো বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস কবে? বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস কবে, অর্থাৎ আর্ম ফোর্স যাদের কাছে অস্ত্র থাকে, হ্যাঁ এই বাহিনী দিবসটা কবে? সশস্ত্র বাহিনী দিবস কবে? এইটা তোমরা একটু কমেন্ট বক্সে লিখো। এটা প্রতি বছর পালন করা হয় বাংলাদেশের সশস্ত্র। হ্যাঁ ইলমা বলছে যে 21 নভেম্বর। হ্যাঁ 21 নভেম্বরেও 1971 সালে ভারতীয় যৌথ বাহিনীর সাথে মিত্র বাহিনীর সাথে আমাদের যে মুক্তিবাহিনী তারা কিন্তু কম্বাইন্ড হয়ে অ্যালাইড ফোর্স বা হচ্ছে যৌথ বাহিনী গঠন করে, যার ফলে ওই দিনটাকে আমরা সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে থাকি। তাহলে এইটা আরেকটা নাম হচ্ছে কি? সশস্ত্র বাহিনী দিবস। সশস্ত্র বাহিনী দিবস। ওকে, তারপরে দেখো 6 ডিসেম্বর কি হলো? 6 ডিসেম্বর যশোর জেলা প্রথম শত্রুমুক্ত হয় এবং এই দিন আমাদেরকে ভুটান ও ভারত কি করে? স্বীকৃতি দেয়। সবার আগে দিয়েছিল ভুটান, তারপরে ভারত দিয়েছে। তাহলে এই দিন এই 6 ডিসেম্বর কি হয়? যশোর জেলা মুক্ত হয় এবং ভুটান এবং ভারত স্বীকৃতি দেয় আমাদেরকে। 6 ডিসেম্বরের পরে উল্লেখযোগ্য তারিখ হচ্ছে 14 ডিসেম্বর। আমাদের দেশ থেকে পাকিস্তানিরা চলে যাওয়ার আগে আমাদের দেশের বুদ্ধিজীবী বা ট্যালেন্টেড পার্সনদেরকে ধরে ধরে নিয়ে তারা কিন্তু হত্যা করে এবং এই জন্য এইটাকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় 14 ডিসেম্বর। এবং 16 ডিসেম্বর আমরা মহান বিজয় দিবস লাভ করি। তাহলে খেয়াল করো, এখানে একটা প্রশ্ন আমি তোমাদেরকে করি যে এই যে 6 ডিসেম্বর যশোর জেলা শত্রুমুক্ত হয়, হ্যাঁ তাহলে 6 ডিসেম্বর হচ্ছে যশোর জেলার প্রথম শত্রুমুক্ত হয়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সবার শেষে শত্রুমুক্ত হয় কোন জেলা? সবার শেষে শত্রুমুক্ত হয় কোন জেলা? আমি আরও খুশি হব যদি তোমরা স্থানের নামটা সব বলতে পারো। হ্যাঁ এই যে দেখো জিকে পড়ার মজাটা এইখানে যে যখন তুমি একটা ইনফরমেশন পড়বা ওই ইনফরমেশনের আশেপাশের তথ্যগুলো কিন্তু ভালোভাবে পড়বা, তাহলে তোমার ওই ইনফরমেশনটা মাথার মধ্যে থাকবে এবং তুমি যখন কোথাও কথা বলতে যাবা মনে হবে যে না তুমি আসলে অনেক কিছু জানো। রাইট? হ্যাঁ তোমরা অনেকেই উত্তর দিচ্ছ। হ্যাঁ কালাম আহমেদ বলতেছে ইটস হাই লেভেল ইনফরমেটিভ ক্লাস। থ্যাংক ইউ কালাম আহমেদ। হ্যাঁ তোমরা সবাই উত্তর দিচ্ছ। হিকমাস, সাবিকুন নাহার স্মৃতি, তারপরে ফারজানা ইসলাম, সোনিয়া ইসলাম, মালিহা, নীলুফার, তোমরা সবাই উত্তর দিচ্ছ ঢাকা। হ্যাঁ তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে, কিন্তু তোমরা আমাকে কি করতে পারো নাই, এখনো ফুললি আর কি খুশি করতে পারো না। আমি বলছি যে সবচাইতে বেশি খুশি হবে যদি তুমি স্থানের নামটা বলতে পারো। সবার শেষে এখন আবার কিশোরগঞ্জের এখন আবার কিশোরগঞ্জ থেকে উত্তর পাচ্ছি যে তারা বলতেছে কিশোরগঞ্জ না, কিশোরগঞ্জ না, সবার শেষে মিথিলা। হ্যাঁ মিথিলা আপু আমাদেরকে সঠিক উত্তর দিয়ে দিয়েছে।
সে বলেছে মিরপুর। হ্যাঁ, মিরপুরে কিন্তু সবার শেষে স্বাধীন হয়েছিল এবং এইটা হয়েছিল 22 ডিসেম্বর। দেখো আমরা অলরেডি বিজয় অর্জন করেছি কিন্তু 16 ডিসেম্বর, কিন্তু এরপরও কিছু কিছু জায়গা পাকিস্তানি হানাদার বাহিনীর আন্ডারে কিন্তু ছিল এবং ওইগুলো মুক্ত করতে একটু টাইম লেগে গিয়েছে। এইটা হচ্ছে 22 ডিসেম্বর। এখন একটা তথ্য দেই যে তোমরা সবাই জানো যে 16 ডিসেম্বর যে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী, ওই দিন কিন্তু বিভিন্ন বইতে লেখা আছে যে 93,000 সৈন্য আত্মসমর্পণ করে, কিন্তু অ্যাকচুয়াল সৈন্য সংখ্যা ওইখানে ছিল 91,000 সামথিং, 91,600 সামথিং এরকম ছিল। বাকি যে সৈন্যরা ছিল তারা কিন্তু তখনও আত্মসমর্পণ করেনি, তারা পরে করেছিল। সো যেহেতু পরে করেছিল কিন্তু তাদের আত্মসমর্পণ দলিল স্বাক্ষরিত হয়ে গিয়েছে, তো সবার ওভারঅল ক্যালকুলেট করে এটা 93,000 দাঁড়িয়েছিল। সো এইটা ছিল আর কি ঘটনাটা, বুঝতে পেরেছ? তাহলে লাস্ট হচ্ছে মিরপুর, ঢাকা। তাহলে দেখো এই পুরো একটা টাইমলাইনের মধ্যে কিন্তু আমি তোমাকে মুক্তিযুদ্ধের একটা ব্রিফ দিয়ে দিলাম, যে এই টাইমলাইন অনুযায়ী যদি তুমি জাস্ট বলে যেতে পারো তাহলে তোমাকে আর কি বলা যায় যে তুমি মুক্তিযুদ্ধের পুরোটাই অনেক কিছু পড়ে ফেলছো। এই টাইমলাইন থেকে তুমি অনেক কিছু বুঝতে পারবা যে মুক্তিযুদ্ধে কখন কী হয়েছে, রাইট? তাহলে এই টাইমলাইনটা তোমরা সবাই খুব ভালোভাবে পড়বা। এবার আমরা আমাদের মুক্তিযুদ্ধের কিছু ঘটনার দিকে যাব। দেখো মার্চ থেকে আমরা একটা ঘটনা পিক করেছি, এটা হচ্ছে 7ই মার্চ 1971। তো 7ই মার্চ 1971-এ কি হয়েছে? বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন। হ্যাঁ, যেই ভাষণটির কারণে বলা হয় যে দেখো যে বাংলাদেশে দুজন মানুষ ছিলেন, পূর্ব পাকিস্তানে মানে পাকিস্তান হওয়ার আগে দুজন মানুষ ছিলেন যারা খুবই খেপাটে ছিলেন। এই একজন ছিলেন তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর আরেকজন ছিলেন পাকিস্তানের আইয়ুব খান। তো মানুষজন এইভাবে ছন্দ মিলিয়ে বলতো যে আইয়ুব খানের শাসন আর বঙ্গবন্ধুর ভাষণ, হ্যাঁ দুইটাই হচ্ছে কি মানে সাপে নেউলে সম্পর্ক এইরকম। ওকে, আচ্ছা তাহলে এখন খেয়াল করো এই 7ই মার্চ কি হয়েছে, এই ভাষণটি বঙ্গবন্ধু দিয়েছিলেন। এই ভাষণটির জন্য বঙ্গবন্ধুকে আমেরিকার নিউজ উইক পত্রিকা, এটা একটা ম্যাগাজিন, এই পত্রিকাটা বঙ্গবন্ধুকে পয়েট অফ পলিটিক্স, এখানে একটু বানান ভুল আছে, পয়েট অফ পলিটিক্স উপাধিটা দেয়। কত তারিখে দেয়? এইটা দেয় হচ্ছে 5ই এপ্রিল, 5 এপ্রিল 1971 সালে। 5 এপ্রিল 1971 সালে বঙ্গবন্ধুকে পয়েট অফ পলিটিক্স উপাধিটা দেয় আমেরিকার নিউজ উইক পত্রিকাটি। ওকে, হ্যাঁ ফ্রি ক্লাস আরও অনেক হবে, ফ্রি ক্লাস অনেক হবে। ফ্রি ক্লাসে যদি এত কিছু পাও তাহলে এবার চিন্তা করো যে ভাইয়ারা তাদের ডেডিকেটেড যে পেইড ক্লাসগুলো আছে সেগুলোতে কীরকম এফোর্ট দেয়। হ্যাঁ, ইয়েস, নিউজ উইক পত্রিকায় বঙ্গবন্ধুকে পয়েট অফ পলিটিক্স উপাধি দেওয়া হয় এবং বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি দেওয়া হয় ইউনেস্কো থেকে 30 অক্টোবর 2017 সালে। এইটা পরীক্ষা আসার মতো একটা ইনফরমেশন যে কত তারিখে ইউনেস্কো এই 7ই মার্চের ভাষণটাকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি দেয়, অর্থাৎ ওয়ার্ল্ড ডকুমেন্টারি রেজিস্টার এই নামে স্বীকৃতি দেয় কত তারিখে। এবার আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করি যে এই ভাষণটাকে আমেরিকার বিখ্যাত একজন প্রেসিডেন্ট তার একটা ভাষণের সাথে তুলনা করা হয়েছে, সেই প্রেসিডেন্টের নাম কি এবং ভাষণটার নাম কি ছিল সেইটা তোমরা একটু কমেন্ট বক্সে লিখবা। হ্যাঁ, আজকের ক্লাস হচ্ছে মুক্তিযুদ্ধের উপরে, মুক্তিযুদ্ধের উপরে, এবং এখান থেকে তোমরা পরীক্ষায় 5 মার্ক কমন পাবাই, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, ইসরাত জাহান তৃপ্তি বলেছে আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন তিনি আমেরিকার 16তম প্রেসিডেন্ট ছিলেন এবং তার একটা বিখ্যাত ভাষণের সাথে বঙ্গবন্ধুর এই ভাষণটাকে তুলনা করা হয়। সেই ভাষণটা কি, এবং সেই ভাষণটা খুবই ছোট ছিল। আব্রাহাম লিঙ্কন সেই ভাষণটা দিয়েছিলেন, তার যে বিখ্যাত ডেমোক্রেসির সংজ্ঞা তিনি সেই ভাষণের মধ্যেই কিন্তু বলেছিলেন। হ্যাঁ, নীলুফার ইয়াসমিন সে সঠিক উত্তরটা দিয়েছে, এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত ভাষণ যেটা তিনি গেটিসবার্গে দিয়েছিলেন, গেটিসবার্গ অ্যাড্রেস নামে। হ্যাঁ, এইটা আব্রাহাম লিঙ্কনের এই ভাষণটার সাথেই বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণটাকে তুলনা করা হয়। বঙ্গবন্ধুর ভাষণটা এখন পর্যন্ত অনুদিত বা ট্রান্সলেটেড হয়েছে 13টি ভাষায়। সর্বশেষ অনুদিত হয়েছে এটা মাহাতোদের ক্ষুদ্র নিগোষ্ঠী, তাদের কুরমালি ভাষায় এটা সর্বশেষ এটা অনুদিত বা ট্রান্সলেটেড হয়েছে। এরপরে আরও এখন পর্যন্ত হয়নি। হ্যাঁ, এখন পর্যন্ত
হয়নি। তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ এবং আমার খুব ভালো লাগতেছে যে তোমরা আমার সাথে রেসপন্স করতেছো। আমি এমন এমন কিছু ইনফরমেশন, হ্যাঁ, এই যে গেটিসবার্গের এটার মধ্যে কিন্তু ডেমোক্রেসির সেই সংজ্ঞাটা দিয়েছিলেন আব্রাহাম লিঙ্কন, যে দ্য ডেমোক্রেসি অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এই কথাটা তিনি এই ভাষণের মধ্যেই কিন্তু বলেছিলেন। ওকে, এবার আমরা নেক্সট স্লাইডটাতে যাই। আমাদের নেক্সট স্লাইডটা হচ্ছে দেখো অপারেশন সার্চ লাইট। হ্যাঁ, তো এইটার নীল নকশা করা হয় কত তারিখে? ওই যে আমরা বলেছিলাম যে 15 মার্চ তারিখে ইয়াহিয়া খান আসেন এবং 18 মার্চ তারিখে তিনি এটা নীল নকশা করেন। নীল নকশা তৈরি করেন রাও ফরমান আলী, টিক্কা খান আর হচ্ছে মেজর জামশেদ। তারা মিলে এইটার নীল নকশাটা তৈরি করেন। মূল দায়িত্বে ছিলেন টিক্কা খান। এই টিক্কা খান মূল দায়িত্বে ছিলেন, অর্থাৎ এইটা কিভাবে এক্সিকিউট করবে টিক্কা খান এটার মূল দায়িত্বে ছিলেন এবং ঢাকায় ছিলেন রাও ফরমান আলী। তো এই সময়ে হচ্ছে আমাদের একজন সাংবাদিক, তিনি বিবিসি সাংবাদিক সাইমন রিং, তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই যে বর্বরতার খবর টেলিগ্রাফের মাধ্যমে বিবিসিতে কিন্তু পাঠিয়েছিলেন সাইমন রিং। এবার দেখো মুক্তিযুদ্ধকালীন সময়ে আমরা কিছু অপারেশন চালিয়েছিলাম। একটা হচ্ছে অপারেশন বিগ বার্ড। অপারেশন বিগ বার্ড, এখন বলো মুক্তিযুদ্ধের সময় বিগ বার্ড কে হতে পারে? এটা 26 তারিখে হয়েছে, 26শে মার্চ 1971 সালে। 26 মার্চ 1971 সালে হয়েছে এই অপারেশন বিগ বার্ডটা। এই অপারেশন বিগ বার্ড কে হইতে পারে? হ্যাঁ, আমরা যেখানে অপারেশন বিগ বার্ড বলতেছি, এই যে বিগ বার্ড, এই বিগ বার্ড আসলে কে হতে পারে? এখানে লেখাই আছে যে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের হাতে বন্দি প্রক্রিয়ার নামকে তারা দিয়েছিল অপারেশন বিগ বার্ড, যে বড়টাকে ধরে ফেলো তাহলে ছোট সব মানে সোজা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার। কিন্তু বঙ্গবন্ধু অনুপস্থিতিতেই কিন্তু আমরা দেশ স্বাধীন করেছি এবং যা করার বঙ্গবন্ধু কিন্তু তার আগেই করে দিয়ে গিয়েছিলেন। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে গিয়েছিলেন এবং 7ই মার্চের যে ভাষণ এটা কিন্তু দিয়ে গিয়েছিলেন। ওকে, তারপর হচ্ছে অপারেশন জ্যাকপট, যেটা আমরা আলোচনা করেছি। অপারেশন কিলো ফ্লাইট, এটা হচ্ছে আমাদের যে বিমান বাহিনী ছিল, বিমান বাহিনীর প্রথম ইউনিটের নাম এই অপারেশন কিলো ফ্লাইট। এই ইউনিট চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে পাক বাহিনীর উপর আক্রমণ করে। মুক্তিযুদ্ধের সময় কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল যে বাংলাদেশের সব দিক থেকে নৌবাহিনী এবং হচ্ছে সেনাবাহিনী আক্রমণ করতে পারলো, বাংলাদেশ কিন্তু বিমান দিয়ে অ্যাটাক করতে পারতেছিল না পাকিস্তানিদের উপরে। পাকিস্তানিরা কিন্তু বিমান অ্যাটাক করেছিল আমাদের উপরে। হ্যাঁ, তো তৎকালীন সময়ে অনেক চৌকস বিমান বাহিনীর সদস্যরা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন, যার মধ্যে এই অপারেশন কিলো ফ্লাইট একটা। এরা হচ্ছে প্রথম ইউনিট বিমান বাহিনীর, যারা নারায়ণগঞ্জে এবং চট্টগ্রামে এই দুই জায়গাতে হচ্ছে পাক বাহিনীরও হামলা করে। আরেকজন রয়েছেন বিমান বাহিনীর, তিনি পাকিস্তানি এয়ারফোর্সের সদস্য ছিলেন এবং খুবই দুর্ধর্ষ কাজ করেছিলেন। পাকিস্তান থেকে একটা প্লেনকে হাইজ্যাক করে নিয়ে এসে বাংলাদেশে নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সেটা পারেননি। তার বিমানটা ক্র্যাশ করে এবং বিমানে দুজন ছিলেন, একজন পাকিস্তানি এবং তিনি দুজনেই কিন্তু মারা যান। তোমাদের কাছে প্রশ্ন, সেই লোকটার নাম কি? এবং তিনি মারা গিয়েছিলেন 20 আগস্ট 1971 সাল। এবং তিনি কিন্তু আমাদের দেশের একজন বীর শ্রেষ্ঠ, তাকে কিন্তু বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছিল। তার কবরটা পাকিস্তানে ছিল, পরবর্তীতে 2007-8 সালের দিকে মোস্ট প্রবাবলি তাকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। হ্যাঁ, ইসরাত জাহান তৃপ্তি উত্তর দিতে পেরেছে। মতিউর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, তিনি পাকিস্তান থেকে একটা বিমানকে হাইজ্যাক করে বাংলাদেশে নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত পারেননি। একজন প্রশ্ন করেছে ভাইয়া মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে কমান্ডার ছিল না? সেক্টর কমান্ডার ছিল না। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় একটা কথা মনে রাখবা, যে উপরে যত জায়গা আছে মানে ভূমিতে মাটিতে যত জায়গা আছে সব জায়গায় সেক্টর কমান্ডার ছিল, পানির মধ্যে কোনো সেক্টর কমান্ডার ছিল না। হ্যাঁ, এবং এই পানিটা ছিল 10 নম্বরের অধীনে। আমরা এই যে গতকাল গিয়েছি কি একটা ঘূর্ণিঝড়, প্রলয়ঙ্কারী একটা ঘূর্ণিঝড় গিয়েছে গতকাল, ঘূর্ণিঝড় রিমাল। এই ঘূর্ণিঝড় রিমাল যখন এসেছিল কত নম্বর বিপদ সংকেত দিয়েছিল বলো তো? 10 নম্বর বিপদ সংকেত। তাহলে মনে রাখবা যে 10 নম্বর জিনিসটা সবসময় কি হয়, একটু বিপদ বিপদ টাইপের হয়। তো মুক্তিযুদ্ধের সময় পানির মধ্যে বিপদ বেশি ছিল এবং সেইখানে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না। এই 10 নম্বর সেক্টরটাই কোনো সেক্টর কমান্ডার ছিল না। মনে রাখতে পারে এইভাবে যে যখন ঘূর্ণিঝড় আসে তখন 10 নম্বর বিপদ সংকেত দেওয়া হয় এবং ঘূর্ণিঝড় কিন্তু পানির দিক থেকে আসে, রাইট?
ওকে, এখন খেয়াল করো, মতিউর রহমানের সম্পর্কে যদি তুমি আরো জানতে চাও, তার জীবনী নিয়ে একটা মুভি আছে, মুভিটার নাম হচ্ছে অস্তিত্বে আমার দেশ। অস্তিত্বে আমার দেশ, এই মুভিটা তোমরা চাইলে দেখতে পারো, ইউটিউবে সার্চ দিলেই পাবা। অস্তিত্বে আমার দেশ পরিচালনা করেছেন খিজির হায়াত খান। এই অস্তিত্বে আমার দেশ কিভাবে তিনি পরিকল্পনা করেন সবগুলাই, তার এটা একটা ডকুমেন্টারি টাইপ ফিল্ম। তার স্ত্রী মিলি রহমান তিনি এটাতে সাক্ষ্য দিয়েছেন, যার ফলে এই মুভিটা অনেক তথ্যবহুল একটা মুভি। হ্যাঁ, মিথিলা উত্তর দিতে পেরেছে, সে বলছে অস্তিত্বে আমার দেশ। এরপর হচ্ছে অপারেশন ক্লোজ ডোর। আমরা মুক্তিযুদ্ধ যখন শেষ করি তারপরে ক্লোজ ডোর, ক্লোজ মানে কি, ক্লোজ ডোর মানে হচ্ছে দরজা বন্ধ করে দেওয়া। কিসের দরজা বন্ধ করে দেওয়া? আমাদের কাছে যে অবৈধ অস্ত্রগুলো ছিল মুক্তিবাহিনীর কাছে, সেইগুলো ফেরত নেওয়া হয় যে অভিযানের মাধ্যমে, সেটাকে বলা হয় অপারেশন ক্লোজ ডোর। ওকে, এবার আমরা নেক্সট স্লাইডে যাই। বঙ্গবন্ধুকে গ্রেফতার এবং তার বিচার প্রক্রিয়া, এটা একটা উল্লেখযোগ্য একটা স্লাইড। হ্যাঁ, খেয়াল করো, বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় 25শে মার্চ 1971 রাত 1:30। তখন কিন্তু আর 25শে মার্চ নাই, তখন এটা হয়ে গেছে 26শে মার্চ। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে 26শে মার্চের প্রথম প্রহর। প্রথম প্রহর, প্রথম প্রহর মানে রাত 12টার ঠিক পরপরই তাকে গ্রেফতার করা হয়। এখন খেয়াল করো, এক পর সমান কতটুকু সময়, এটা তোমরা একটু কমেন্ট বক্সে লিখো যে এক প্রহর সমান কতটুকু সময়। তাহলে এটা যে প্রথম প্রহর ছিল তোমরা এটা বুঝতে পারবা, যে রাত 1:30। এটা যে প্রথম প্রহর ছিল এটা বুঝতে পারবা। মিথিলা বলছে 26শে মার্চের প্রথম প্রহর, তাহলে রাত 1:30 প্রথম প্রহর কেন হলো? তাহলে প্রহরের একটা নির্দিষ্ট সময়সীমা আছে, কতটুকু সময় একটা প্রহর সমান কতটুকু সময়, সেটা তোমরা একটু কমেন্ট বক্সে লিখো। হ্যাঁ, এটা একটা কমন সেন্স, লিখো। এরপর দেখো, তাকে গ্রেফতার করা হয় কোথা থেকে? তার ধানমন্ডির 32 নম্বরের যে বাড়ি ছিল, এটা মূলত 32 নম্বর রোডের বাড়ি। হ্যাঁ, ধানমন্ডির 32 নম্বর রোডের 667 নম্বরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং করাচি নিয়ে যাওয়া হয় 27 তারিখে, 27 মার্চ 1971 সালে। করাচি নেওয়ার পরে সেখান থেকে তাকে লায়ালপুর কারাগারে, তারপরে পরবর্তীতে তাকে হচ্ছে মিয়ানওয়ালি কারাগারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার বিচার কার্য শুরু করা হয়। তার বিচার কার্য শুরু হয় 11ই আগস্ট 1971 সালে এবং রায় ঘোষণা করে দেওয়া হয় 4 ডিসেম্বর 1971 সালে। এবং রায় ঘোষণাটা আসলে কি হয়েছিল তোমরা একটু কমেন্ট বক্সে লিখবা, যে বঙ্গবন্ধুকে কি রায় দেওয়া হয়েছিল পাকিস্তানে নিয়ে যাওয়ার পরে। হ্যাঁ, আব্দুল আলিম রাজ বলছে 12 ঘন্টা। না ভাই, এত বেশি সময় না, প্রথম প্রহর। মিথিলার উত্তর সঠিক হয়েছে, সে বলেছে 3 ঘন্টা। 3 ঘন্টা মানে হচ্ছে এক প্রহর, তার মানে একদিন হচ্ছে 8টা প্রহর। এই প্রথম প্রহরে 1:30 মানে প্রথম প্রহরেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। হ্যাঁ, মৃত্যুদণ্ড। তানজিন আক্তার বলছে হ্যাঁ, বঙ্গবন্ধুকে ফাঁসির আদেশ দেওয়া হয়। হ্যাঁ, বা এক্সিকিউশনের আদেশ দেওয়া হয়। ফাঁসির আদেশ ইংরেজিতে বলা হয় এক্সিকিউশন, এটা মনে রাখবা। তাহলে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়, এমনকি তার কবর পর্যন্ত তৈরি করা হয়ে ফেলেছিল। তিনি বলেছিলেন যে তোমরা আমাকে যদি ফাঁসি দাও তাহলে আমার লাশটা বাংলাদেশে পাঠিয়ে দিও, এরকমও বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে ডিপ্লোম্যাসির মাধ্যমে বঙ্গবন্ধুকে আর তারা ফাঁসি দিতে পারেনি। এটা অনেক বড় লম্বা একটা ঘটনা, যে কিভাবে বঙ্গবন্ধু মুক্তি পেয়েছিলেন এবং কিভাবে দেশে ফেরত আসলেন। এটার মধ্যে অনেক ধরনের ডিপ্লোম্যাসি এবং ইন্টারন্যাশনাল পলিসি কাজ করেছে, যেটা আমরা এই ক্লাসে আসলে বলা সম্ভব না, এবং এটা তোমাদের অপ্রাসঙ্গিক হয়ে যাবে তাহলে ক্লাসটা। সো তোমরা এটা নিজ দায়িত্বে জেনে নিও। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো, বঙ্গবন্ধুকে মিয়ানওয়ালি কারাগারে কিন্তু রাখা হয়েছিল, প্রথমে লায়ালপুরে, তার পরবর্তীতে মিয়ানওয়ালি কারাগারে। এরপর দেখো বঙ্গবন্ধুকে কি কি উপাধি দেওয়া হয়। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 23 ফেব্রুয়ারি 1969 সালে, যখন বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে রেহাই পান এবং ছাত্র সমাবেশে তাকে এই বঙ্গবন্ধু উপাধিটা দেওয়া হয়। উপাধি দিয়েছিলেন তোফায়েল আহমেদ। তাকে জাতির জনক উপাধি দেওয়া হয় 3রা মার্চ 1971। তাকে জাতির জনক উপাধি দিয়েছিলেন আসমা আব্দুর রব। হ্যাঁ, ওই দিন স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় এবং সেই দিনই তাকে পল্টন ময়দান ঢাকায় তাকে তাকে জাতির জনক উপাধি দেওয়া হয়।
শাহজাদি বলছে ভাইয়া প্রহরের বিষয়টা নিয়ে ক্লিয়ার না। প্রহর মানে হচ্ছে দেখো 3 ঘন্টা সময়কে প্রহর বলে। রাত 12টার পর থেকে যেহেতু আমাদের দিন শুরু হয় বা একটা দিন শুরু হয়, সেখানে রাত 12টার পরে পরবর্তী রাত 3টা পর্যন্ত এটা হচ্ছে প্রথম প্রহর। এইভাবে প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর কাউন্ট করা হয়। ওকে, পয়েট অফ পলিটিক্স দেওয়া হয় নিউজউইক পত্রিকা থেকে, তোমরা সেটা জানো। তাকে জুলিও কুরি পদক, এটা উপাধি না, এটা হচ্ছে জুলিও কুরি শান্তি পদক, এইটা দেওয়া হয় ফ্রান্সের বিশ্ব শান্তি পরিষদ থেকে 10 অক্টোবর 1972 সালে, এবং বঙ্গবন্ধু এটা রিসিভ করেন 23 মে 1973 সালে, ঢাকায় রিসিভ করেন। এটা বঙ্গবন্ধু ঢাকায় রিসিভ করেন। আমাদের পরের স্লাইডটা দেখো, আমাদের পরের স্লাইডটা হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। দেখো মুক্তিযুদ্ধে যতগুলি অ্যাক্টর ছিল বাংলাদেশ স্বাধীন করার মধ্যে, এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কিন্তু অন্যতম ছিল। তোমাদেরকে একটা ঘটনা বলেছিলাম না যে অপারেশন জ্যাকপট, এই অপারেশন জ্যাকপট ঘটনার পেছনে কিন্তু এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একটা বড়সড় অবদান রয়েছে। এখান থেকে একটা সিগন্যাল গিয়েছিল 13 তারিখে, হ্যাঁ 13ই আগস্ট। অপারেশন জ্যাকপট তো হয় 15ই আগস্ট, তাই না? 13ই আগস্ট এখান থেকে একটা সিগন্যাল যায়, যেখানে একটা গান বেজে ওঠে, আমি তোমায় শুনিয়েছিলাম গান, এই গানটা বেজে ওঠে। এই গানটা বেজে ওঠার সাথে সাথে মুক্তিযোদ্ধারা বুঝতে পারেন যে 15 তারিখে আক্রমণ করতে হবে, এবং এইখানে এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কিন্তু অনেকেই ছদ্ম নাম ব্যবহার করে মুক্তিযুদ্ধের বিভিন্ন নির্দেশনা দিতেন, বিভিন্ন অনুষ্ঠানাদি কিন্তু পরিচালনা করতেন, এবং এইটার অনেক বড় একটা অবদান কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে রয়েছে। তাহলে দেখো এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম প্রতিষ্ঠা করা হয় 26 তারিখে, 26 থেকে 30 মার্চ 1971, এবং এইটার তরঙ্গ দৈর্ঘ্য ছিল 10 কিলোমিটার, কিন্তু দুর্ভাগ্যবশত পাকিস্তানের যে পুলিশ তারা এটা ভেঙে দেয়, এবং পরবর্তীতে এইটাকে নিয়ে যাওয়া হয় আগরতলা ত্রিপুরাতে 3 এপ্রিল থেকে 25 মে 1971, এবং তারপরে এইটা কলকাতার বালিগঞ্জে নিয়ে যাওয়া হয় 25 মে 1971 থেকে 2রা জানুয়ারি 1972 পর্যন্ত। এই 50 কিলোওয়াট যেই তরঙ্গ দৈর্ঘ্য এটাতে। হ্যাঁ, ফারজানা ইসলাম বলছে ভাইয়া গানটার নাম আবার বলেন। গানটার নাম ছিল আমি তোমায় শুনিয়েছিলাম গান, গানটার নাম ছিল এটা, আমি তোমায় শুনিয়েছিলাম গান। হ্যাঁ, এইটা ছিল গানটার নাম। তাহলে খেয়াল করো, এইটা সর্বশেষ কলকাতায় স্থাপিত করা হয়, এবং তখনই মূলত দেখবা যে বাংলাদেশের বেশিরভাগ শিল্পী যারা সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ছিল তারা কিন্তু ভারতে চলে গিয়েছিলেন, এবং ভারতে গিয়ে তারা এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে জয়েন করেন, এবং ছদ্ম নামে ব্যবহার করে তারা হচ্ছে সংবাদগুলো বা হচ্ছে অনুষ্ঠানগুলো পরিচালনা করতে থাকেন। আমাদের নেক্সট যেটা দেখো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কিছু উল্লেখযোগ্য অনুষ্ঠান পরিচালনা করা হতো। এর ভিতরে একটা হচ্ছে চরমপত্র, এইটা একটা রম্য কথিকা ছিল। রম্য মানে হচ্ছে হাস্যরস ব্যবহার করে পাঠ করা হতো, এবং এইটার পরিকল্পনা ছিল আব্দুল মান্নানের, এবং এইটা কথক ছিলেন, মানে যিনি এটা ধারাভাষ্য বর্ণনা করতেন তার নাম হচ্ছে এম আর আক্তার মুকুল। এম আর আক্তার মুকুলের একটা বই আছে, বইটার নাম হচ্ছে আমি বিজয় দেখেছি, আমি বিজয় দেখেছি। এই এম আর আক্তার মুকুল তিনি খাঁটি ঢাকাইয়া ভাষায় পাকিস্তানি বাহিনীদেরকে রোস্ট করে করে তিনি হচ্ছে চরমপত্র পাঠ করতেন। হ্যাঁ, তোমরা চরমপত্রের ক্লিপগুলা ইউটিউবে খুঁজলে পাবা যে তিনি অত্যন্ত সুন্দরভাবে ঢাকাইয়া ভাষা ব্যবহার করে পাকিস্তানি বাহিনীদেরকে কিভাবে রোস্ট করতেন, এবং আমাদের মুক্তিযুদ্ধের যে মুক্তি বাহিনী ছিল তাদেরকে উদ্দীপনা বা উৎসাহ দিতেন। হ্যাঁ, নীলুফার ইয়াসমিন একটা উল্লেখযোগ্য তথ্য দিয়েছে। সে বলেছে যে এইটা ছিল 13 তারিখে ছিল, তো আমাদের এই আমি তোমায় শুনিয়েছিলাম গানটা বলা হয়েছিল, তারপরে আবার আরেকটা গান পাঠানো হয়েছিল যেটা দ্বিতীয় সংকেত হিসেবে ব্যবহার করা হয়, সেটা ছিল আমার পুতুল যাবে শ্বশুর বাড়ি, এরকম একটা গান ছিল। এইটা নীলুফার ইয়াসমিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা অনেক কিছু সম্পর্কে জানো দেখতেছি। এইবার এক্সামে আসছে, হ্যাঁ এম আর আক্তার মুকুল চরমপত্র কে পাঠ করেন, এই প্রশ্নটা এবার নার্সিং ভর্তি পরীক্ষায় আসছে, তানজিনা আক্তার বলেছে। তারপরে আরেকটা নাটিকা প্রকাশ করা হতো এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে, সেটার নাম ছিল জল্লাদের দরবার, এবং এইটার কণ্ঠ দিয়েছিলেন রাজু আহমেদ এবং নারায়ণ ঘোষ,
এবং লেখক ছিলেন কল্যাণ মিত্র। এবং বজ্রকণ্ঠ নামে একটা অনুষ্ঠান প্রচারিত হতো, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের যে অংশ বিশেষ, হ্যাঁ, এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, জয় বাংলা, আমরা ভাতে মারবো পানিতে মারবো তবু এ দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ, হ্যাঁ, এই টাইপের বক্তব্যগুলো কিন্তু তখন প্রচারিত করা হতো বজ্রকণ্ঠ নামে। তাহলে এই তিনটা অনুষ্ঠান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উল্লেখযোগ্য অনুষ্ঠান ছিল। তারপরে দেখো মুজিবনগর সরকার। হ্যাঁ, মুজিবনগর সরকার নিয়ে আমরা আগেও কথা বলেছি যে এই সরকারটা 10 এপ্রিল এটা প্রতিষ্ঠিত হয় এবং 17 এপ্রিল তারা শপথ বাক্য পাঠ করে। পরিচয় কি ছিল? এটার বিভিন্ন নাম রয়েছে, বাংলাদেশ সরকার, প্রবাসী বাংলাদেশ সরকার, অস্থায়ী বাংলাদেশ সরকার। কারণ প্রবাসী কেন বলা হয়েছিল? কারণ এই সরকারটা বাংলাদেশে কোনো সচিবালয় ছিল না, সচিবালয় ছিল কলকাতায়, যার কারণে এটা বিদেশে থাকার কারণে এটাকে প্রবাসী বলা হয়েছিল, এবং কলকাতায় সেটা যেহেতু অস্থায়ী ছিল এটাকে অস্থায়ী বাংলাদেশ সরকারও বলা হতো। এটার রাজধানী প্রথম দিকে ছিল বৈদ্যনাথতলা, বর্তমান যেটা মুজিবনগর, এবং সদস্য ছিলেন 6 জন। কার্যালয় পরবর্তীতে নিয়ে যাওয়া হয় কলকাতার থিয়েটার রোডের 8 নম্বর বাড়িতে, পার্ক স্ট্রিটের একটা রোড, হ্যাঁ, এখানে 8 নম্বর বাড়িতে এই কার্যালয়টা নিয়ে যাওয়া হয়। এখানে মন্ত্রণালয় ছিল মোট 12টা, মোট 12টা মিনিস্ট্রি বা মন্ত্রণালয় নিয়ে এই মুজিবনগর সরকার কিন্তু গঠন করা হয়। আচ্ছা, এবার তোমাদের কাছে একটা প্রশ্ন করি, মুজিবনগর সরকার গঠন করা হয় হচ্ছে মেহেরপুর জেলা বৈদ্যনাথ তলার আম্রকাননে, হ্যাঁ। তো তৎকালীন সময় মেহেরপুর নামে আসলে কোনো জেলাই ছিল না, তো মেহেরপুর জেলা ছিল কুষ্টিয়া জেলার মধ্যে। তো তোমাদের কাছে প্রশ্ন যে মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের জেলা ছিল কয়টা? তোমরা বর্তমানে জানো যে বাংলাদেশের জেলা হচ্ছে 64টা, রাইট? কিন্তু মুক্তিযুদ্ধের সময় কিন্তু 64টা ছিল না। বাংলাদেশের যে 64টি জেলা এইটা প্রবর্তন করা হয় এরশাদের শাসনামলে, যেটা 1983-84 সালের দিকে অনেকগুলো উপজেলা অনেকগুলো জেলা কিন্তু আবির্ভাব হয়, যার ফলে 64 জেলা তখন হয়। কিন্তু মুক্তিযুদ্ধের সময় কিন্তু 64 জেলা ছিল না। তবে 64 সংখ্যাটার একটা গুরুত্ব রয়েছে মুক্তিযুদ্ধে, এবং সেটা কি সেটাও বলে দেব। তোমাদের কাছে প্রশ্ন যে জেলা কয়টা ছিল? তানজিনা আক্তার, একে নাজমুল হুদা তার উত্তর দিচ্ছ যে মুক্তিযুদ্ধের সময় জেলা ছিল আমাদের 19টা। হ্যাঁ, 19টা জেলা ছিল। তার ভিতরে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, তারপরে হচ্ছে তোমার ওইদিকে হচ্ছে দিনাজপুর, তারপরে ওখানে ছিল ফরিদপুর, ছিল এই কুষ্টিয়া ছিল, এরা কিন্তু ছিল, নোয়াখালী ছিল, সিলেট ছিল, হ্যাঁ, এরকম মোট 19টা জেলা ছিল। তাহলে খেয়াল করো, এই 19টা জেলা পরবর্তীতে কুষ্টিয়া জেলাটাকে ভেঙে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, এবং মেহেরপুরেই কিন্তু এই মুজিবনগর অবস্থিত। এই মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন 17 এপ্রিল। শপথ বাক্য যিনি পাঠ করেন তার নাম হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী। অনুষ্ঠান পরিচালনা করেছিলেন এম এ মান্নান, এবং মুখ্য সচিব ছিলেন মানে প্রেস সচিব তিনি ছিলেন রুহুল কুদ্দুস, তার নাম ছিল রুহুল কুদ্দুস। ওকে, এই যে দেখো মুক্তিযুদ্ধের সরকারের মুজিবনগর সরকারের কে কি কোন পদে ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি ছিলেন রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এবার ভর্তি পরীক্ষায়, নার্সিং ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছে যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? হ্যাঁ, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? এখন দেখো, যদি বলে মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বা সেনাপতি কে ছিলেন, তাহলে উত্তর হবে একরকম। আর যদি বলে যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন, তাহলে উত্তর হবে একরকম। যদি আমাদেরকে বলে যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন, তাহলে উত্তর হবে নিঃসন্দেহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর যদি আমাদেরকে প্রশ্নে বলে যে মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন, মুক্তি বাহিনীর, তাহলে মুক্তি বাহিনীর হবে এম এ জি ওসমানী, এম এ জি ওসমানী। তোমরা অনেকে এম এ জি ওসমানী দাগিয়েছিলা এবং তাদের উত্তর কিন্তু ভুল হয়েছে। হ্যাঁ, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র বাহিনীর কি ছিলেন? সব কিছু সর্বাধিনায়ক ছিলেন, এবং শুধু মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন এম এ জি ওসমানী। হ্যাঁ, কোশ্চেনটা ভুল ছিল, কোশ্চেনটাতে এম এ জি ওসমানী লেখা ছিল, কিন্তু অপশানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল না। কিন্তু তোমরা অনেকেই কি করেছিলে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপশন না থাকায় এম এ জি ওসমানী দাগিয়ে আসছিল, তো তোমাদেরকে অবশ্য মার্ক দিয়ে দিবে।
কিন্তু এটা আসলে অপশনটাতে ভুল ছিল। ইয়েস। আচ্ছা, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ এবং তিনি একই সাথে পরিকল্পনা, প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন এবং উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। তারপরে আমাদের বাকি সদস্যরা হচ্ছেন এম মুনসুর আলী, এইচ এম কামারুজ্জামান এবং খন্দকার মোস্তাক আহমেদ। মোস্তাক আহমেদ পররাষ্ট্র, আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন। কামারুজ্জামান স্বরাষ্ট্র, সরবরাহ, কৃষি, ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী ছিলেন। আর আমাদের এম মনসুর আলী ছিলেন অর্থ, বাণিজ্য এবং শিল্প মন্ত্রী। এখন একটা প্রশ্ন আমি তোমাদেরকে করি। হ্যাঁ, দেখো আমি কিন্তু মাঝে মধ্যে তোমাদেরকে কনফিউজ করব এবং এটা আমি জেনে বুঝেই করব। হ্যাঁ, বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীকে, বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীকে, দেখো এখানে লেখা আছে যে অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী, অর্থ, বাণিজ্য এবং শিল্পমন্ত্রী ছিলেন। তোমাদের কাছে প্রশ্ন, বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? হিকমা সুলতানা বলতেছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু জীবনেও অর্থমন্ত্রী ছিল না। বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ছিলেন, না হয় প্রধানমন্ত্রী ছিলেন, কখনো তিনি অর্থমন্ত্রী ছিলেন না। তবে বঙ্গবন্ধু কৃষি সমবায় মন্ত্রী ছিলেন পাকিস্তান পিরিয়ডে। হ্যাঁ, যুক্তফ্রন্ট সরকারের কৃষি সমবায় শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। সুমি দাস বলতেছে মনসুর আলী। সাবিকুন নাহার স্মৃতি, সে বলতেছে তাজউদ্দিন আহমেদ, তারপরে মুনমুন জাহান, জয়না আক্তার ফারিয়া, তারা সবাই বলতেছে তাজউদ্দিন আহমেদ। দেখো আমার প্রশ্নটার মধ্যে একটা টুইস্ট ছিল। আমি বলেছি যে বাংলাদেশের অর্থমন্ত্রী কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বদেশ প্রত্যাবর্তন করেন, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন এবং পরে কিন্তু তিনি অর্থমন্ত্রী হয়েছিলেন, যার ফলে বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কিন্তু তাজউদ্দিন আহমেদ। এটা বাংলাদেশের পার্সপেক্টিভে 1971 সালের পর থেকে। কিন্তু 1971 সালের আগে তো বাংলাদেশই ছিল না, তখন পূর্ব পাকিস্তান ছিল। সো ওই সময়ে অর্থমন্ত্রী কে ছিল না ছিল এটা প্রশ্নের কোনো বিবেচ্য বিষয় না। প্রশ্নের টুইস্ট হচ্ছে আমি প্রশ্নের মধ্যে বাংলাদেশ কথার উল্লেখ করেছি। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্রের নাম এবং এটা 1971 সালের পর থেকে যাত্রা শুরু করে, যার ফলে তাজউদ্দিন আহমেদ হচ্ছে বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী এবং তিনি বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেছিলেন। তিনি বাংলাদেশের প্রথম অর্থ বাজেট পেশ করেছিলেন তাজউদ্দিন আহমেদ। যারা যারা এই মনসুর আলী দিচ্ছ তোমাদের সবার উত্তর ভুল হয়েছে। হ্যাঁ, আগে প্রশ্ন বুঝবা তারপরে উত্তর দিবা, এটাই হচ্ছে টেকনিক। হ্যাঁ, এরপরে এই স্লাইডটাতে তোমরা দেখবা যে কে কোন পদে ছিল, আমরা এখানে দিয়ে দিয়েছি। মন্ত্রীরা কারা কারা ছিল, 6 সদস্য বিশিষ্ট ছিল, প্রত্যেকের পদ পদবি এখানে দেওয়া আছে। এরপরে তিনটা জিনিস, এই তিনটা জিনিস সংবিধানে ইনক্লুডেড আছে। আমাদের যে পবিত্র সংবিধান, সেখানে কিন্তু এই তিনটা জিনিস ইনক্লুডেড রয়েছে। স্বাধীনতা, আমরা এটা টাইটেল দিয়েছি স্বাধীনতা। দেখো এখানে একটা আছে স্বাধীনতার ইশতেহার, একটা আছে স্বাধীনতার ঘোষণাপত্র, একটা আছে স্বাধীনতার ঘোষণা। এর ভিতরে এই দুইটা জিনিস সংবিধানে আছে, এই দুইটা জিনিস সংবিধানে আছে, এটা নাই, এটা নাই। হ্যাঁ, এই স্বাধীনতা ইশতেহারটা নাই, কারণ ইশতেহার এটা ছাত্র সমাজের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, এটা আমাদের সংবিধানের রিটেন আকারে নাই। আমাদের সংবিধানে রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র এবং স্বাধীনতার ঘোষণা। আরেকটা জিনিস আমাদের সংবিধানে আছে, সেইটা কি তোমরা সবাই উত্তর দাও। এবং এইগুলা সংবিধানের কোনো আর্টিকেলের মধ্যে নেই। সংবিধানের শেষের দিকে ইংরেজিতে বলে স্কেডিউল বা শিডিউল, বাংলায় বলে তফসিল। সংবিধানে, আমাদের সংবিধানের শেষের দিকে 7টা তফসিল রয়েছে। এই 7টা তফসিলের ভেতরে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম, মানে 5 নাম্বার, 6 নাম্বার আর হচ্ছে 7 নাম্বার, এই তিনটা তফসিলের ভিতরে এই স্বাধীনতার ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণা, আরেকটা জিনিস আছে যেটা তোমাদের কাছে জানতে চাই, এই তিনটা জিনিস রয়েছে এবং কোনটা কত নাম্বারে রয়েছে সেটা তোমরা একটু বলবা। 5 নাম্বারে কি আছে, 6 নাম্বারে কি আছে, 7 নাম্বারে কি আছে। হিকমা সুলতানা বলছে 7ই মার্চের ভাষণ। হ্যাঁ, 7ই মার্চের ভাষণ কিন্তু আমাদের সংবিধানে তফসিলভুক্ত করা হয়েছে এবং এই 7ই মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা যেটা হচ্ছে বঙ্গবন্ধু দিয়েছিলেন এবং স্বাধীনতার ঘোষণাপত্র যেটা তাজউদ্দিন আহমেদ পাঠ করেছিলেন মুজিবনগর সরকার যখন গঠন করা হয় তখন, এই তিনটা জিনিস আমাদের
সংবিধানের তফসিলভুক্ত করা আছে। তাহলে এইটা হচ্ছে 7ই মার্চের ভাষণটা, 5 নাম্বার তফসিলে আছে 7ই মার্চের ভাষণ, 6 নাম্বার তফসিলে রয়েছে আমাদের স্বাধীনতার ঘোষণা যেটা বঙ্গবন্ধু দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা, এবং 7 নাম্বারে রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণাপত্র। হ্যাঁ, এই তিনটা জিনিস, এই তিনটা তফসিলে রয়েছে। 5 নম্বরে 7ই মার্চের ভাষণ, 6 নম্বরে স্বাধীনতার ঘোষণা এবং 7 নম্বর হচ্ছে স্বাধীনতার ঘোষণা পত্র। এই তিনটা জিনিস আমাদের সংবিধানে ইনক্লুডেড রয়েছে তফসিল আকারে। আমাদের সংবিধানের আর্টিকেল সংখ্যা কত তোমাদেরকে প্রশ্ন করলাম, বাংলাদেশের সংবিধানে আর্টিকেল সংখ্যা কত? আর্টিকেল মানে হচ্ছে অনুচ্ছেদ। এমডি নাহিদ বলতেছে পিডিএফ দিবেন না। আমাদের পিডিএফ গুলো আমাদের কোর্সের যারা স্টুডেন্ট রয়েছে সবার জন্য দিয়ে দেওয়া হয়। সুতরাং তোমরা যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছো যে ভাইয়া ভর্তি হব কি হব না, আমার টাকাটা কি মিস যাবে, তোমার টাকা মিস যাবে না, সোহান ভাইয়া গ্যারান্টি নিল, তুমি নিঃসন্দেহে ভর্তি হতে পারো। হ্যাঁ, এবং তখন সমস্ত ম্যাটেরিয়াল তোমাদের সাথে শেয়ার করা হবে। আর এই ক্লাস তো রয়েই যাবে আমাদের পেজে, এই ক্লাসটা তুমি যখন তখন দেখে সবগুলোর তথ্য নিয়ে নিতে পারবা, কোনো সমস্যা নেই। তানজিনা আক্তার বলতেছে 20টি, সুমাইয়া 7টি, ইসরাত জাহান তিত্তি বলছে 58টি। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল কয়টা এইটা জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, মিথিলার উত্তর সঠিক, 153টি। বাংলাদেশের সংবিধানে 153টি আর্টিকেল আছে, 11টা ভাগ আছে। হ্যাঁ, 153টি আর্টিকেলের মধ্যে আবার অনেক সাব ক্লজ আছে, অনেক কিছু আছে, এগুলা পরে হবে। 153টি হচ্ছে আমাদের সংবিধানের অনুচ্ছেদ এবং 7টা তফসিল রয়েছে। ওকে, তাহলে খেয়াল করো স্বাধীনতার ইশতেহার। প্রথম যেটা, এই স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় 3রা মার্চ 1971 সালে। এটা পাঠ করেন শাহজাহান সিরাজ। এটা ছাত্রদের পক্ষ থেকে পাঠ করা হয় পল্টন ময়দানে, এবং এই জায়গাটাতেই বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেওয়া হয় আসম আব্দুর রব। জাতির জনক উপাধি দেন আসম আব্দুর রব, তিনি বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেন। এবং শাহজাহান সিরাজ তিনি হচ্ছেন এই স্বাধীনতার ইশতেহারটা পাঠ করেন। স্বাধীনতার ঘোষণাপত্র এটা পাঠ করেছিলেন অধ্যাপক ইউসুফ আলী, পাঠ করেন 10 এপ্রিল 1971, এবং এটা জারি করা হয় মুজিবনগর সরকার, তাজউদ্দিন আহমেদ এখানে সাইন করেছিলেন। ঘোষণাপত্র হচ্ছে 17 এপ্রিল 1971। এটা আবার পাঠ করা হয় হচ্ছে মেহেরপুরের কুষ্টিয়া, পাঠ করেছিলেন অধ্যাপক ইউসুফ আলী, তার বাড়ি ছিল চট্টগ্রামে। ওকে, স্বাধীনতার ঘোষণা এইটা 26শে মার্চ বঙ্গবন্ধু দিয়েছিলেন ঢাকা ধানমন্ডি বাড়ি থেকে। প্রথম পাঠক হচ্ছেন এম এ হান্নান, দ্বিতীয় পাঠক হচ্ছেন মেজর জিয়াউর রহমান, এবং পাঠের স্থান হচ্ছে বাংলা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চট্টগ্রাম। হ্যাঁ, এই জায়গাটা থেকে আমাদের বাংলাদেশে একটা ডিবেট রয়েছে যে স্বাধীনতার ঘোষণা আসলে কে দিয়েছে। স্বাধীনতার ঘোষণা অ্যাকচুয়ালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই দিয়েছিলেন। জিয়াউর রহমান যেই কারণে গুরুত্বপূর্ণ, জিয়াউর রহমান ছিলেন আর্মি পার্সন। সো আর্মিদের থেকে একটা ঘোষণা আসা মানেই হচ্ছে যে আর্মিরা আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে রয়েছে, এইটার একটা মেসেজ দেওয়া। সো এই কারণে জিয়াউর রহমানের যে ঘোষণাটা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, বাট ঘোষণা দিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাকিরা বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করেছেন। ওকে, তাহলে এইগুলো তোমরা একটু পড়ে নিবা, আমরা একটু দ্রুত যাব কারণ হচ্ছে অনেক জিনিস তোমরা পারো। আমাদের মুক্তিযুদ্ধে 11টা সেক্টর, খেয়াল করো আমি বলছিলাম যে 64 কথাটার একটা কি রয়েছে, ইম্পর্টেন্স রয়েছে আমাদের মুক্তিযুদ্ধে। সেটা কোথায়? এই যে দেখো 64টা সাব সেক্টর ছিল আমাদের মুক্তিযুদ্ধে, 11টা সেক্টর ছিল কিন্তু 64টি সাব সেক্টর ছিল। এবং এইখানে কিন্তু তোমাদের ওই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয়েছে যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন এমএজি ওসমানী। মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন এমএজি ওসমানী। হ্যাঁ, তাহলে খেয়াল করো এই সেক্টরগুলোকে বিভক্ত করা হয়, তাজউদ্দিন আহমেদ বিভক্ত দেন, নির্দেশনা দিয়েছিলেন এমএজি ওসমানী, এবং একমাত্র নৌ সেক্টর হচ্ছে 10 নম্বর সেক্টর। এবার দেখো খুব চমৎকারভাবে কোথায় কোন সেক্টর ছিল এটা আমরা একটু পড়ে ফেলবো, এটা আমরা একটু পড়ে ফেলবো যে কোথায় কোন সেক্টরটা ছিল। খুব চমৎকারভাবে আমরা এটা একটু পড়ে ফেলবো। এই যে দেখো এই মানচিত্রটা একটু খেয়াল করো, সবাই খেয়াল করো, সবাই খেয়াল করো, সবাইকে বলবো যে এই মানচিত্রটা স্ক্রিনশট নিয়ে নাও
স্ক্রিনশট নিয়ে ডান লিখো, তারপরে ভাইয়া পড়ায় দিব, আজীবন মনে থাকবে যে মুক্তিযুদ্ধের কোথায় কোন সেক্টর ছিল, আজীবন মনে থাকবে। এই মানচিত্রের একটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই, আর ডান লিখো। এই মানচিত্রের একটা স্ক্রিনশট নাও আর ডান লিখো, কমেন্টে ডান লিখো যে ভাইয়া স্ক্রিনশট নিয়েছি। হ্যাঁ, নাজমুল হুদা লিখেছে ডান, আমি আরও ডান দেখতে চাই। দেখো আজকে বাংলাদেশের সব সেক্টর মানচিত্র ধরে ধরে পড়ে ফেলবা, আর কখনো ভুলবা না। যত জায়গায় পরীক্ষায় প্রশ্ন আসবে তুমি গেস করে উত্তর দিয়ে দিতে পারবা, কারণ অপশনের মধ্যে তো উত্তর আছেই, তাই না? এমসিকিউ তো 4টা অপশন থাকে, একটা তো উত্তর হবেই, তুমি কিন্তু সরাসরি উত্তরে হিট করতে পারবা যে কোথায় কোন সেক্টর ছিল। যদিও এইখান থেকে ওইভাবে প্রশ্ন আসে না যে এটা কোন সেক্টরে ছিল, যেগুলো আসে সেগুলো আমরা বলে দিব যে কোথায় কোন সেক্টর ছিল। এইটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও, এই যে আমি সরে গেলাম, একটা স্ক্রিনশট তোমরা নাও। হ্যাঁ, অনেকেই স্ক্রিনশট নিচ্ছে, জয়না আক্তার ফারিয়া সে নিচ্ছে, সাইমা ইসলাম অন্তরা সে নিয়েছে। তারপরে এই তোমরা আরেকটা কাজ কিন্তু অনেকেই করো নাই, যেটা সবসময় আমি ক্লাসে বলতে ভুলে গেছি হয়তো আজকে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে এই ক্লাসে মেনশন দাও নাই, নিজেরা শেয়ার করো নাই। এবার আরেকবার বলবো যে তোমরা তোমাদের টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে দাও এবং শেয়ার করে ডান লিখো। যারা শেয়ার করবে হ্যাঁ, তাদের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে সোহান ভাইয়ার জন্য অনেক শুভেচ্ছা, ঠিক আছে? তারা সোহান ভাইয়ার অনেক প্রিয় স্টুডেন্ট যারা শেয়ার করবে, আর ভাইয়ার পক্ষ থেকে অনেক বেশি দোয়া। মেনশন দিবা এবং শেয়ার করে দাও, দ্রুত দ্রুত, যে গিয়ে বলো যে কঠিন একটা ক্লাস হইতেছে। এই যে দেখো আজকের এই জিকে ক্লাসটা তারা যদি পরেও দেখে অনেক বেশি বেনিফিটেড হবে। আচ্ছা, এবার আমরা ক্লাসে আসি। দেখো আমাদের এই জায়গাটাতে দেখো আমাদের মুক্তিযুদ্ধের সেক্টর ছিল 11টা। আমাদের এইখানে দেখো সেক্টরগুলো কিভাবে ভাগ করা হয়েছে। আমাদের এই জায়গাটাতে এই যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এইটা ছিল 1 নাম্বার সেক্টর। দেখো এইভাবে মনে শুরু করবা মানচিত্রের 1 2 3 4 5 শেষ। আমার সাথে দেখো 1 2 3 4 5, এই সাইডটাতে 5টা। তারপরে কি করবা, মাঝখানে একটু ফাঁকা রাখবা, এখানে আসবা 6 7 8 9, এইখানে 4টা। এরপরে পানির মধ্যে 10, আর এইটার বরাবর হচ্ছে 11। হ্যাঁ, এইভাবে পড়লে তোমার অনেক মনে থাকবে। দেখো এই পাশ থেকে 1 2 3 4 5 6 7 8 9, পানির মধ্যে 10, আর তার বরাবর ঠিক বিপরীত দিকে হচ্ছে 11। হ্যাঁ, এইবার আমরা যাই যে কোন সেক্টরে আসলে কি কি ছিল। দেখো এই যে পার্বত্য চট্টগ্রাম, এটা কিন্তু 1 নাম্বার সেক্টরে ছিল, তার মানে 1 নাম্বার সেক্টরের পরীক্ষার অপশনে পার্বত্য চট্টগ্রাম কথাটা থাকবে। এবং এটা কোন পর্যন্ত ছিল, এই যে দেখো এইটা ছিল আমাদের এই জায়গাটাতে। দেখো এই যে এখানে একটা দাগ দিয়েছি, এই জায়গাটার এখানে আছে হচ্ছে ফেনী নদী, এই জায়গাটার এখানে আছে কি ফেনী নদী। এই ফেনী নদী পর্যন্ত আমাদের 1 নাম্বার সেক্টর ছিল। ফেনী নদী পর্যন্ত আমাদের কি সেক্টর ছিল, 1 নাম্বার সেক্টর ছিল। তাহলে বাংলাদেশের সর্বদক্ষিণে কোন বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সেখানে কি আছে, পার্বত্য চট্টগ্রাম আছে। তাহলে 1 নাম্বার সেক্টরে কারা, 1 নাম্বার সেক্টরে পার্বত্য চট্টগ্রাম থেকে ফেনী নদী। তারপরে দেখো এই চট্টগ্রাম থেকে এখানে আসলে কুমিল্লা পার হয়ে কোথায় আসে, রাজধানী ঢাকা, রাজধানী ঢাকা। তাহলে ঢাকা কত নম্বর সেক্টরে ছিল, ঢাকা কত নম্বর সেক্টরে ছিল বলো। তাহলে ঢাকা কত নম্বর সেক্টরে ছিল, ঢাকাকে কিন্তু আবার 2 ভাগে ভাগ করছে। ঢাকার যে মেইন ঢাকা মানে রাজধানী ঢাকা, এই ঢাকাটা ছিল আমাদের 2 নাম্বার সেক্টরে। এই রাজধানী ঢাকাটা ছিল আমাদের কত নাম্বার সেক্টরে, 2 নাম্বার সেক্টরে। এবং ঢাকার বাইরে যে আরও একটু জায়গা আছে, ওইটা ছিল আমাদের কত নাম্বার সেক্টরে, ঢাকা জেলার কিছু অংশ কিশোরগঞ্জ এবং হবিগঞ্জ সিলেটের দিকে চলে গেছে। এই যে এই জায়গাটা, এইটার মধ্যে ঢাকা জেলার কিছু অংশ, কিন্তু মেন যে ঢাকা এইটার মধ্যে ছিল এই সেক্টর 2। এবার প্রশ্ন করি যে আমাদের যে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার যে মুজিবনগরে গঠিত হয়েছিল, এই মুজিবনগর কত নাম্বার সেক্টরে ছিল, এই মুজিবনগর কত নাম্বার সেক্টরে ছিল, উত্তর দাও।
তাহলে ওই সময় আমি বলছিলাম যে স্বাধীনতার সময় মেহেরপুর নামে কোনো জেলা ছিল না, এবং এই মুজিবনগর কত নাম্বার সেক্টরে ছিল সেটা তোমরা উত্তর দাও। এই মুজিবনগর ছিল কিন্তু আমাদের এই 2 নাম্বার সেক্টরের মধ্যেই ছিল। মুজিবনগর 2 নাম্বার সেক্টরের মধ্যেই ছিল। তাহলে তোমরা এখানে বলতে পারো যে মুজিবনগর 2 নাম্বার সেক্টরে ছিল। ওকে, মুজিবনগর কত নাম্বার সেক্টরে ছিল? 2 নাম্বার সেক্টরে ছিল। অনেকে 8 নাম্বার লিখতেছো, না 8 নাম্বার হবে না, 8 নাম্বার হবে না। কারণ 8 নাম্বার কোথায় দেখো, 8 নাম্বার হচ্ছে এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে হচ্ছে 8 নাম্বার। ঠিক আছে, এখন খেয়াল করো, এখানে আছে কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, ফরিদপুর, খুলনা জেলার অংশ বিশেষ। কিন্তু আমাদের যে এই যে বৈদ্যনাথ তলা, এইটা হচ্ছে এদিক থেকে আসছে, যে 8-এর সাথে দেখো 2 এর একটা লিঙ্কেজ আছে, 8-এর সাথে 2 এর একটা লিঙ্কেজ আছে। তো মেহেরপুর জেলা আসলে এখানে পড়ছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে এই 2 নাম্বার সেক্টরে ছিল, এবং পরে এটা 8 নাম্বার সেক্টরে চলে গেছে। মুক্তিযুদ্ধের সময় মেহেরপুর কত নাম্বার সেক্টরে, বা হচ্ছে মুজিবনগর কত নাম্বার সেক্টরে ছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের একটু আমাদের মিস্টেক হয়েছে। মুজিবনগর এটা আসলে 8 নাম্বারেই ছিল। হ্যাঁ, এটা আমার একটু কনফিউশন হচ্ছিল, যে 2 এর পাশে দেখাতে আমার একটু কনফিউশন হচ্ছিল। এটা আসলে 8 নাম্বারেই ছিল মুজিবনগর, এটা 8 নাম্বারেই ছিল, 8 নাম্বারেই ছিল। 2 নাম্বার সেক্টর এটার পাশে, ঠিক আছে, কিন্তু এটা 8 নাম্বারেই ছিল। ওকে, এরপরে দেখো, তারা ঢাকা জেলার অংশবিশেষ এবং কিশোরগঞ্জ, হবিগঞ্জ দিয়ে মনে রাখবা 3 নাম্বার সেক্টর ছিল। সিলেট জেলার দক্ষিণ পূর্বাঞ্চল 4 নাম্বার সেক্টর, সিলেট জেলার উত্তরাঞ্চল হচ্ছে 5 নাম্বার সেক্টর। তারপরে তুমি চলে আসবে এই জায়গাটাতে, এইখানে কারা আছে? রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়। তাহলে এরা আছে এখানে, রংপুর দেখলে 6 নাম্বার সেক্টর। তারপরে দেখো এই জায়গাটাতে কাজ আছে, রাজশাহী বিভাগ রয়েছে, নওগাঁ, পাবনা, বগুড়া। তাহলে রাজশাহী, বগুড়া, নওগাঁ, পাবনা, এগুলা দেখলে তোমরা 7 নাম্বার সেক্টর দিবা। আর 8 নাম্বার তো মনে রাখা সোজা, যশোর দিয়ে মনে রাখবা, যে কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, ফরিদপুর এবং খুলনা জেলা অংশ বিশেষ, এরা ছিল 8 নাম্বার সেক্টরে। আর এই বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটা, বাগেরহাট, সাতক্ষীরা, সুন্দরবন, এরা সবাই ছিল 9 নাম্বার সেক্টরে। আর এই যে পানি, বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর আর হচ্ছে যত পানি এলাকা আছে, তারা ছিল 10 নাম্বার সেক্টরে। 10 নাম্বার সেক্টর যখন পড়া হয়ে যাবে, তার ঠিক অপোজিটে দেখো 11 নাম্বার সেক্টরে, এখান থেকে গেলে টাঙ্গাইল, ময়মনসিংহ, এরা কিন্তু 11 নাম্বার সেক্টরে ছিল। ক্লিয়ার? ওকে, আমাদের পরের সেক্টর দেখো, এখানে ইনফরমেশনগুলো এইগুলো তোমরা পড়ে নিবা, যে সবচেয়ে বড় সেক্টর ছিল কোনটা? পার্বত্য চট্টগ্রামের 1 নাম্বার সেক্টর ছিল। ছোট সেক্টর ছিল 5 নাম্বার সেক্টর, এবং প্রথম স্বাধীন সেক্টর 8 নাম্বার, শেষ স্বাধীন সেক্টর হচ্ছে আমাদের 2 নাম্বার। 10 নাম্বার সেক্টর যে সেক্টরের অধীনে প্রথম ছিল, সেটা হচ্ছে 1 নাম্বার সেক্টর অধীনে ছিল। এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে আমাদের মুক্তিযুদ্ধের দ্বাদশ সেক্টর হিসেবে আখ্যায়িত করা হয়। মুক্তিযুদ্ধের সেক্টর ছিল 11টা, কিন্তু 12তম একটা সেক্টর হিসেবে আখ্যায়িত করা হয়েছিল কাকে? স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে। এটা মনে রাখবা। আর সুন্দরবন যে সেক্টরের অধীনে ছিল, সুন্দরবন ছিল 9 নাম্বার সেক্টর। এবার তোমরা একটা জিনিস কমেন্ট করতে পারো, তোমরা কে কত নাম্বার সেক্টরে ছিলা তোমাদের দেশের বাড়ি অনুযায়ী? হ্যাঁ, তোমাদের গ্রামের বাড়ি অনুযায়ী তোমরা কত নাম্বার সেক্টরে ছিলা, তোমরা চাইলে কমেন্ট করতে পারো। তো এইগুলো তোমরা জাস্ট এক ঝলক পড়ে নিবা, এগুলো আমার পড়ানোর কিছু নাই। হ্যাঁ, এখানে সেক্টর কমান্ডারদের নাম দেওয়া আছে, এগুলো তত বেশি ইম্পর্টেন্ট না। এখানে প্রথম 3টা জিনিস পড়লেই হবে, এই যে 1, 2, 3, পরীক্ষায় এই 3টা আসে, যে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার।
কেন বিখ্যাত? কারণ হচ্ছে এরা পরবর্তীতে হচ্ছে ব্রিগেড ফোর্স গঠন করছে। এইখানে যে সেক্টর কমান্ডাররা ছিলেন পরবর্তীতে তারা ব্রিগেড ফোর্স, জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স এইগুলো গঠন করেছিলেন। দেখো এখানে রয়েছে জিয়াউর রহমান, মেজর খালেদ মোশাররফ এবং মেজর কে এম শফিউল্লাহ, এবং এরা প্রত্যেকেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের জন্য উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। হ্যাঁ, তাহলে এইগুলা তোমরা একটু দেখে নিবা। আমরা আরেকটু আগাই। হ্যাঁ, ব্রিগেড ফোর্স এইগুলা কারা গঠন করেছে? এরা জেড ফোর্স দিয়ে মেজর জিয়াউর রহমান, এস ফোর্স দিয়ে কে এম শফিউল্লাহ এবং কে ফোর্স দিয়ে হচ্ছে খালেদ মোশাররফ। এরা পরবর্তীতে সেক্টর থেকে গিয়ে তারা কোথায় গিয়েছে? ব্রিগেড ফোর্স গঠন করেছে। মেজর জিয়াউর রহমান জেড ফোর্স, এস ফোর্স দিয়ে শফিউল্লাহ আর কে ফোর্স দিয়ে হচ্ছে খালেদ মোশাররফ। এবার দেখো কনসার্ট ফর বাংলাদেশ। কনসার্ট ফর বাংলাদেশ এটা অনুষ্ঠিত হয় হচ্ছে 1 আগস্ট। একজনের প্রশ্ন করেছে, ভাইয়া আপনি কত নাম্বার সেক্টরে ছিলেন? আমি ছিলাম হচ্ছে 9 নাম্বার সেক্টর। বরিশাল আমার বাড়ি, মানে বরিশাল বিভাগে আর কি। বরিশাল বিভাগে যেহেতু আমার বাড়ি, সাতক্ষীরা, সুন্দরবন, বরিশাল বিভাগ পুরোটা এরা 9 নাম্বার সেক্টরে ছিল, তো আমি 9 নাম্বার সেক্টরে ছিলাম। হ্যাঁ, কনসার্ট ফর বাংলাদেশ দেখো এটা 1 আগস্ট 1971 সালে অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে। উদ্দেশ্য ছিল বাংলাদেশের যে ভারতের শরণার্থীরা রয়েছে বা রিফিউজি তাদেরকে সহযোগিতা করা। এইখানে ব্যান্ড দল ছিল বিটলস, প্রধান শিল্পী ছিলেন হ্যারিসন, আর অনুষ্ঠান শুরু হয় সেতার বাদক রবিশঙ্কর এবং বিখ্যাত স্বরবাদক ওস্তাদ আলী আকবর খান যন্ত্রসঙ্গীতের মাধ্যমে। হ্যাঁ, তাদের মাধ্যমে কিন্তু এটা শুরু হয়। আমার দেশের বাড়ি হচ্ছে ভোলা, দ্বীপ জেলা ভোলা, এবং এটা 9 নাম্বার সেক্টরে ছিল। এবং এখানে অন্যান্য শিল্পীদের নাম দেওয়া আছে। বব ডিলান ছিলেন, এরিক ক্ল্যাপটন, লিওন রাসেল, বিলি প্রিস্টল, ব্যাডফিঙ্গার, রিঙ্গো রকস্টার এরা কিন্তু ছিলেন। হ্যাঁ, এবং দর্শক সংখ্যা হয়েছিল 40,000। 40,000 মানুষ এই কনসার্টটা শুনেছিল, কারণ ওই সময় বিটলস আসলে খুব নাম করা একটা ব্যান্ড দল ছিল আমেরিকাতে, এবং তারা যেহেতু কনসার্ট ডেকেছে মানুষ হবে, এটাই স্বাভাবিক। এবং সেইখানে এই একটা গান ছিল বাংলাদেশ বাংলাদেশ, যেটা জর্জ হ্যারিসন গেয়েছিলেন। ওকে, এরপরে দেখো আমাদের যৌথ বাহিনী। যৌথ বাহিনী গঠিত হয় 21 নভেম্বর 1971 সালে। ছিল বাংলাদেশের মুক্তি বাহিনী আর হচ্ছে ভারতের মিত্র বাহিনী। এটার প্রধান, ভারতের আঞ্চলিক বাহিনীর প্রধান ছিলেন জগজিৎ সিং অরোরা। বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস হিসেবে আমরা পালন করি 21 নভেম্বরকে। ভারতের সৈন্য বাংলাদেশ থেকে ভারতে ফিরে যায় 12 মার্চ 1972 সালে। এখন খেয়াল করো, যৌথ কমান্ডারের প্রধান এবং ভারতের সেনার প্রধান ছিলেন ফিল্ড মার্শাল শ্যাম জামশেদ মানকেশ। তিনি এখনও রয়েছেন এবং বাংলাদেশে তাকে প্রায় সময় ইনভাইট করা হয়, এবং তাকে হচ্ছে তিনি ওই সময় ভারতের সেনা প্রধান ছিলেন এবং যৌথ বাহিনীর কমান্ডার প্রধান ছিলেন। এই শেখ মার্শাল জামশেদজি মানকেশ তিনি এই যৌথ বাহিনীর প্রধান ছিলেন। ওকে, তারপরে দেখো আমরা বিজয় দিবসে চলে আসছি। আমরা একটু আগাচ্ছি, এই জিনিসগুলা তোমরা অলরেডি জানো, এই জন্য এগুলাতে আমি খুব বেশি টাইম নিচ্ছি না। হ্যাঁ, আমি চাচ্ছি তোমাদেরকে কিছু এক্সক্লুসিভ ইনফো দিয়ে আমরা ক্লাসটা আজকে শেষ করব। সো তোমরা সবাই একটু শেষ পর্যন্ত থাকো, আর খুব বেশি টাইম নিব না। আমি জানি যে তোমরা সেই 7:30 থেকে ক্লাস করতেছো, ক্লাসটা অলরেডি নিয়ার অ্যাবাউট 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, কিন্তু অনেকেই রয়েছে যারা এখনও বিরক্ত হচ্ছ না, তাদের জন্য শুভকামনা, কারণ তারাই আলটিমেটলি কিন্তু নার্সিংয়ে চান্স পাবা বা যেখানে পরীক্ষা দিতে চাও তোমাদের সব জায়গায় কিন্তু ভালোই হবে। ওকে, তাহলে 16ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করি। এখানে কত সৈন্য ছিল? এই যে 91,634 জন, যেটা আমরা আগেও বলেছি। হ্যাঁ, সো এইগুলো আমরা অলরেডি ইনফো দিয়ে দিয়েছি। মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাব খেয়াল করো, মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাব 1973 সালে গেজেট দেওয়া হয়, যেখানে 676 জনকে পদ দেওয়া হয় বা খেতাব দেওয়া হয়। 7 জন বীরশ্রেষ্ঠ, 68 জন বীর উত্তম, আর বীর বিক্রম হচ্ছিলেন 175 জন এবং বীর প্রতীক ছিলেন 426 জন। পরবর্তীতে
চারজনের খেতাব বাতিল করা হয় যারা বঙ্গবন্ধু কিলিংয়ের সাথে জড়িত ছিল। এই চারজনের খেতাব বাতিল করার পরে বর্তমানে আমাদের যেই মুক্তিযুদ্ধের খেতাবদারি সংখ্যা এটা দাঁড়িয়েছে 672। এবার একটা তথ্য দেই যে মুক্তিযুদ্ধের খেতাব তো 672টা, কিন্তু এটা ছাড়াও বীর উত্তম এই খেতাবটা আরও একজনকে দেওয়া হয়েছে যিনি মুক্তিযুদ্ধের কারণে বীর উত্তম খেতাব পাননি, অন্য কারণে পেয়েছেন। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে তার নাম কি? হ্যাঁ, তার নাম কি? এবং তিনি কিন্তু মুক্তিযুদ্ধের জন্য বীর উত্তম খেতাব পাননি, অন্য একটা কারণে পেয়েছেন। সেই কারণটা বলতে পারলে আরও ভালো হবে। হ্যাঁ, সেই কারণটা বলতে পারলে আরও ভালো হবে। আরও একজন বীর উত্তম রয়েছেন, তার নাম কি? এই চারজনের হচ্ছে খেতাব বাতিল হয়ে গিয়েছে। মেজর শরীফুল হক ডালিম, মেজর নূর চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল রাশেদ চৌধুরী এবং লেফটেন্যান্ট কর্নেল রিসালদার মোসলেউদ্দিন। এই চারজনের নীলুফার ইয়াসমিন তিনি সঠিক উত্তরটা দিয়েছেন যে ব্রিগেডিয়ার জামিল, কর্নেল জামিল, হ্যাঁ কর্নেল, ব্রিগেডিয়ার কর্নেল জামিল, তাকে বীর উত্তম খেতাব দেওয়া হয়েছিল 2010 সালে মোস্ট প্রবাবলি, অথবা 8 সালে গেজেট পাস হয়। তিনি বঙ্গবন্ধু কিলিংয়ের সময় বঙ্গবন্ধুকে রক্ষার্থে অ্যাটেম্প নিয়েছিলেন এবং এই আর্মির সাথে তিনি হচ্ছে যুদ্ধ করেছিলেন এবং তিনি কিন্তু শহীদ হয়েছিলেন, যার ফলে তাকে বীর উত্তম খেতাব দেওয়া হয় ওই কারণেই। এরপরে হচ্ছে মুক্তিযুদ্ধে আমাদের দুইজন নারী বীর প্রতীক রয়েছেন। একজন হচ্ছেন ক্যাপ্টেন ডাক্তার সেতারা বেগম, তিনি 2 নম্বর সেক্টরে ফিল্ড হাসপাতালে কমান্ডিং অফিসার হিসেবে কাজ করেছিলেন, এবং তারামন বিবি তিনি 11 নম্বর সেক্টরে গুপ্তচরের ভূমিকায় কাজ করেন এবং গণবাহিনীর সদস্য হিসেবে যুদ্ধ করেছিলেন। এই দুজনকে আমাদের কি করা হয়? এই দুইজনকে আমাদের হচ্ছে নারী মুক্তিযোদ্ধা যাদেরকে হচ্ছে খেতাব দেওয়া হয়েছিল। কাকন বিবি নামে একজন রয়েছেন, মুক্তি বেটি হিসাবে তাকে ডাকা হয়, কিন্তু তাকে কোনো খেতাব দেওয়া হয়নি। এই কাকন বিবিকে কোনো খেতাব দেওয়া হয়নি, তাকে মুক্তি বেটি নামে ডাকা হয়। আমাদের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি হচ্ছে ডব্লিউ.এস. ওডারল্যান্ড। হ্যাঁ, তিনি একজন অস্ট্রেলীয় নাগরিক ছিলেন এবং তিনি 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেন গণবাহিনীর সদস্য হিসেবে। 2001 সালে 18ই মে তিনি মারা যান। 2001 সালের 18ই মে, এই মে মাসেই তিনি মারা গিয়েছিলেন। তার জন্ম 6 ডিসেম্বর 1917 সালে। তিনি একমাত্র আমাদের হচ্ছে কি বিদেশি যিনি হচ্ছে বীর প্রতীক খেতাবটা পেয়েছিলেন। উপজাতিদের মধ্য থেকে একজন বীর প্রতীক খেতাব পেয়েছেন, তার নাম কি? তোমরা সবাই একটু কমেন্ট বক্সে লিখো। উপজাতিদের মধ্য থেকে, বাংলাদেশের উপজাতিদের মধ্য থেকে একজন বীর প্রতীক খেতাব পেয়েছেন। এবার আমরা এখানে দিয়ে দিয়েছি যে মুক্তিযুদ্ধে আসলে কোন বিদেশিদের আসলে অবদান ছিল। এখানে রয়েছে সাইমন রিং, অ্যালেন গিন্সবার্গ যিনি মুক্তিযুদ্ধের একটা কবিতা লিখেছেন, সেপ্টেম্বর অন যশোর রোড। হ্যাঁ, তারপর জর্জ হ্যারিসন, তার কথা আমরা জানি। মারিও ভেরেনজি তিনি হচ্ছে মুক্তিযুদ্ধে নিহত হন, বিদেশি নাগরিক। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় 4 এপ্রিল 1971 সালে তিনি মুক্তিযুদ্ধে নিহত হন, একমাত্র বিদেশি যিনি আমাদের মুক্তিযুদ্ধে মারা যান। ফাদার মারিও ভেরেনজি, তিনি একজন মাদার মারিও ভেরেনজি। ওকে। পণ্ডিত রবিশঙ্কর কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করে, ইন্দিরা গান্ধী ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন। এবং ডব্লিউ.এস. ওডারল্যান্ড তিনি নেদারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আসলে তিনি অস্ট্রেলিয়ান নাগরিক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং সম্মুখ সমরে অংশ নিয়েছিলেন, যার ফলে তাকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়। হ্যাঁ, তোমাদের অনেকের উত্তরে সঠিক হয়েছে। কমেন্ট বক্সে অনেকে লিখেছ যে ইউকেচিং মার্মা। এই ইউকেচিং মার্মা তিনি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন 2 নম্বর সেক্টরেই, এবং তাকেও কিন্তু বীর প্রতীক খেতাবটা দেওয়া হয়। ইউকেচিং মার্মা। ওকে। এবার দেখো আমাদের মুক্তিযুদ্ধের যে 7 জন বীরশ্রেষ্ঠ রয়েছে, এর ভিতরে আমাদের আর্মির রয়েছেন সিপাহী হামিদুর রহমান, তারপরে হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, লেন্স নায়ক, এরপরে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান রয়েছেন, স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন রয়েছেন, লেন্স নায়ক মুন্সি আব্দুর রব, লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
হ্যাঁ, তো এখন খেয়াল করো এই জায়গায় সর্বপ্রথম শহীদ হয়েছেন কে, এইটা আমার প্রশ্ন। যে এই যে 7 জন, এখানে অবশ্য 6 জনের ছবি দেখতে পাইছো তোমরা, তোমরা দেখতে পাও নাই হচ্ছে সিপাহী হামিদুর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, রুহুল আমিন, আর হচ্ছে মুন্সি আব্দুর রব। তোমরা মোস্তফা কামালের নামটা দেখতে পাও নাই, সিপাহী মোস্তফা কামাল। এখানে সর্বপ্রথম কে শহীদ হয়েছেন সেটা আমাকে তোমরা একটু উত্তর দাও, যে এই 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে সর্বপ্রথম কে শহীদ হয়েছিলেন। এবার একটা ট্রিক্স শেখাই তোমাদেরকে, যে এই 7 জনের নাম তোমরা মনে রাখতে পারবা। হ্যাঁ, এটা তোমরা অনেকেই জানো। এটার ট্রিক্সটা হচ্ছে এইটা, যে 7,000 মোম আনো। হ্যাঁ, মোম আনো, 7,000 মোম আনো। 7 মানে হচ্ছে আমাদের 7 জন বীরশ্রেষ্ঠ, হা দিয়ে হচ্ছে এই হামিদুর রহমান, যা দিয়ে হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, হ্যাঁ, তারপরে র দিয়ে হচ্ছে রুহুল আমিন, ম দিয়ে হচ্ছে মতিউর রহমান, তারপরে ম দিয়ে হচ্ছে মোস্তফা কামাল, তারপর আ দিয়ে হচ্ছে আব্দুর রৌফ, আর ন দিয়ে হচ্ছে আমাদের নূর মোহাম্মদ শেখ। তাহলে দেখো কত সহজে আমরা তাদের নামগুলো মনে রাখতে পারি। 7,000 মোম আনো। এই 7 জনের ভিতরে সর্বপ্রথম মারা গিয়েছেন সিপাহী মোস্তফা কামাল, 18ই এপ্রিল তিনি মারা যান, এবং সবার শেষে মারা যান ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর 14ই ডিসেম্বর, হ্যাঁ, 1971 সাল। সবার আগে মারা গিয়েছিলেন সিপাহী মোস্তফা কামাল এবং সবার শেষে মারা যান ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। 3 জন আর্মি সদস্য ছিলেন, 2 জন এখানে ছিলেন বিডিআর সদস্য বা বিজিবি সদস্য, তৎকালীন সময় ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর, আর একজন ছিলেন নৌবাহিনীর আর একজন বিমান বাহিনীর ছিলেন। এই মোট 7 জন আমাদের বীরশ্রেষ্ঠ ছিলেন। ওকে, এরপর মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, এগুলো তোমরা অলরেডি জানো। 71-এর দিনগুলি, 71-এর ডায়েরি, 71-এর 9 মাস 71। এখানে দেখো প্রত্যেকটা গ্রন্থের নামের মধ্যে কি আছে, 71 কথাটা আছে। তোমাকে জানতে হবে কোনটা কে লিখেছেন। 71-এর দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম, 71-এর ডায়েরি লিখেছেন সুফিয়া কামাল, 71-এর 9 মাস লিখেছেন রাবেয়া খাতুন, 71-এর ঢাকা লিখেছেন সেলিনা হোসেন, 71-এর কথামালা লিখেছেন নূরজাহান, 71-এর গেরিলা এটা লিখেছেন জহির রায়হান। তাহলে দেখো প্রত্যেকটা নামের অংশে কিন্তু 71 কথাটা রয়েছে। হ্যাঁ, এবং পরীক্ষা আসলে কিন্তু কনফিউজ হয়ে যাবা যে আসলে এখানে কোনটা সঠিক উত্তর হবে। তাহলে এই স্লাইডটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সবাই স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই স্লাইডটা, যে এই স্লাইডটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা স্লাইড, কারণ এখানে প্রত্যেকটার নাম সেম মনে হচ্ছে এবং প্রত্যেকটা রাইটার কিন্তু এলোমেলো হওয়ার আশঙ্কা রয়েছে। তোমরা অনেকে মুন্সি আব্দুর রৌফের নাম বলছো যে তিনি মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ, না এটা আসলে সঠিক তথ্য না। মুন্সি আব্দুর রৌফ মারা গিয়েছিলেন 20 এপ্রিল 1971, আর আমাদের মোস্তফা কামাল মারা গিয়েছিলেন 18 এপ্রিল 1971। সো আমাদের তথ্য অনুযায়ী 18 এপ্রিল 1971 মোস্তফা কামালই হচ্ছেন প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ। ওকে, তারপর মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ এইগুলা আমি বীরঙ্গনা বলছি ডক্টর নীলিমা ইব্রাহিম, তারপরে সার্চ ফর আইডেন্টিটি মেজর মোহাম্মদ আব্দুল জলিল। এখানে এই দুইটাই মূলত অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জায়গায় শেষের দিকে একটা বই আছে মূলধারা 71 1971 মহিদুল হাসান, হ্যাঁ, এইটা ইতিহাসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা যদি মুক্তিযুদ্ধের ইতিহাস পড়তে চাও তাহলে মূলধারা 71 এই বইটা পড়তে পারো 1971-এর। তারপর মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, এইগুলা তোমরা পড়তে পড়তে অনেক বেশি অভ্যস্ত, কারণ এইখান থেকে প্রতিবার পরীক্ষায় প্রশ্ন আসে। ওরা 11 জন, সংগ্রাম, হাঙর নদী, গ্রেনেড, সবগুলো চাষী নজরুল ইসলামের। এই পরীক্ষাটা এবার ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এই কোয়েশ্চেনটা। ধীরে বহে মেঘনা, পরিচালক কে? আলমগীর কবির। হ্যাঁ,
তারপরে নদীর নাম মধুমতি, তানবীর, মোকাম্মেল। এইখান থেকে তোমরা 1 মার্ক কমন পাবা। যদি পরীক্ষা প্রশ্ন আসে এই জায়গাটা থেকে 1 মার্ক কমন পাবা, এই জায়গা থেকেই আসবে। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের প্রশ্ন আসলে এখান থেকেই আসবে, বিশেষ করে এইটা ইম্পর্টেন্ট। ধীরে বহে মেঘনা, আবার তোরা মানুষ হ, আর হচ্ছে ওরা 11 জন, হাঙ্গর নদী, গ্রেনেড, স্টপ জেনোসাইড। এই 4-5টা ইম্পর্টেন্ট, এগুলো পড়লেই হয়ে যাবে। ওকে, তারপর মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি ফিল্ম রয়েছে লিবারেশন ফাইটার্স, মুক্তির গান, স্টেজ বর্ন, এবং হচ্ছে জহির রায়হানের স্মৃতি 71। তো এই জায়গাটাতে তোমরা জাস্ট এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, স্টেট ইজ বর্ন আর হচ্ছে লিবারেশন ফাইটার্স, এই দুইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এইগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এরপরে মুক্তিযুদ্ধের স্মরণে ভাস্কর্য, এইগুলা থেকে অনেক বেশি প্রশ্ন আসে পরীক্ষায়, বিশেষ করে অপরাজয় বাংলা কোথায়, স্বোপার্জিত স্বাধীনতা, এই দুইটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে। স্বোপার্জিত স্বাধীনতা তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি সলিমুল্লাহ হলের সামনে গেছো সেই জায়গা, সরি ঢাকা ইউনিভার্সিটি টিসিতে যারা গেছো তারা হচ্ছে সেখানে স্বোপার্জিত স্বাধীনতা দেখছো, আর যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে গিয়েছো তারা এই অপরাজয় বাংলা দেখছো। জাগ্রত চৌরঙ্গী, এটা হচ্ছে আমাদের গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। সংসপ্তক, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। সাবাস বাংলাদেশ, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। এইগুলার স্থপতিদের নাম একটু মনে রাখবা, যে কোথায় আর হচ্ছে কোথায় অবস্থিত, অবস্থান, এইগুলা একটু ইম্পর্টেন্ট, যে এরা কোথায়, কে বানিয়েছে আর কোথায় আছে। হ্যাঁ, এইটা মুক্তিযুদ্ধে সর্বপ্রথম কে মারা গিয়েছে, এই প্রশ্নটা অনেক কনফিউজিং। একজনের প্রশ্ন করছে জয়না আক্তার ফারিয়া, সে প্রশ্ন করছে। এখন দেখো মুক্তিযুদ্ধে সর্বপ্রথম কে মারা গেছে এইটা নিয়ে অনেক কনফিউশন এখন পর্যন্ত আছে। তবে সর্বপ্রথম কে মারা গেছে এইটার ইনফরমেশনের যে এইটার ভেতরে সর্বপ্রথম বলা হচ্ছে যে তসলিম ফারুক। হ্যাঁ, তসলিম, এই তসলিম ফারুকের ভিতরে যে ফারুক ইকবাল রয়েছে, এই ফারুক ইকবালকে বলা হয় মুক্তিযুদ্ধের সর্বপ্রথম শহীদ বলা হয়। আর অনেক জায়গায় রয়েছে শঙ্কু সমজদার, অনেক জায়গায় শঙ্কু সমজদার, এই তথ্যটা আপডেট করা হয়েছে যে শঙ্কু সমজদার তিনি হচ্ছেন মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আগে বলা হতো যে ফারুক ইকবাল। তোমরা মৌচাকে যারা গেছো, মৌচাক ফ্লাইওভারের নিচে এই ফারুক ইকবালের এবং তসলিম দুইজনের কবর আছে, এবং বলা হতো একজন হচ্ছে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, একজন হচ্ছে সবার শেষের শহীদ, এবং দুইজনকে এক জায়গায় মাটি দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে জানা যায় ঘাটাঘাটি করে যে এটার নাম হচ্ছে শঙ্কু সমজদার, যিনি হচ্ছে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। ওকে, তাহলে এই জায়গার যে ভাস্কর্যগুলো রয়েছে এইগুলো পড়লেই তোমরা পরীক্ষায় 1 মার্ক কমন পাবা। বিশেষ করে এইগুলো সাবাস বাংলাদেশ, সংসপ্তক, স্বোপার্জিত স্বাধীনতা, অপরাজয় বাংলা, জাগ্রত চৌরঙ্গী। আর বাকিগুলো এখান থেকে তেমন একটা পরীক্ষা আসে নাই কখনোই। এরই মধ্য দিয়ে আমাদের আজকের এই যে এক্সক্লুসিভ জিকে ক্লাসটা, হ্যাঁ, শেষ পর্যায়ে চলে আসলো। হ্যাঁ, এবং তোমাদের সবার কাছে ক্লাসটা কেমন লাগলো এইটা একটু তোমরা বলবা, যে আসলে ক্লাসটা কেমন লাগলো। যদি ভালো লাগে থাকে তাহলে হচ্ছে তোমরা এই ক্লাসটা বেশি বেশি শেয়ার করবা, এবং সবাই জানিয়ে দিবা যে বি ব্রেইনারে হচ্ছে আমাদের কি চলতেছে, আমাদের 3rd টাইম এবং 2nd টাইম যারা ভর্তি পরীক্ষা দিবে নার্সিংয়ে, হ্যাঁ, তাদের ব্যাচ কিন্তু শুরু হয়ে যাচ্ছে 31 মে। তাদের ব্যাচ কিন্তু 31 মে শুরু হয়ে যাচ্ছে। সো এই ব্যাচটাতে তোমরা চাইলে ভর্তি হয়ে টানা একেবারে পরবর্তী যে নার্সিং ভর্তি পরীক্ষা তার আগ পর্যন্ত সার্ভিস পাবা, এবং খুবই নামমাত্র মূল্যে। আমরা যেই পরিমাণ সার্ভিস দেই সেই অনুপাতে আসলে তোমাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয় না। হ্যাঁ, খুবই নামমাত্র মূল্যে পরবর্তী যে আবার যদি মে মাসে পরীক্ষা হয় তাহলে মোটামুটি তোমরা 1 বছর তোমরা সার্ভিস পাবা যদি এখন থেকে ভর্তি হয়ে যাও। তো যারা যারা ডেডিকেটলি নার্সিংয়ের জন্য পড়াশোনা করতে চাও তারা আর দেরি করো না, তোমরা হচ্ছে বি ব্রেইনারের এই 3rd টাইম এবং হচ্ছে 2nd টাইম নার্সিং ব্যাচে ভর্তি হয়ে যাও। এবং তোমাদের ছোট ভাই বোন যারা আসবে সামনে 1st টাইমার নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তাদেরকে তোমরা উৎসাহ দিবে যে বি ব্রেইনারই হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে
তুমি সবচাইতে কোয়ালিটিফুল ক্লাস পাবা এবং কোয়ালিটিফুল একটা প্রস্তুতি নিতে পারবা এবং নার্সিং ভর্তি পরীক্ষায় একটা সিট কিন্তু তুমি কনফার্ম করতে পারবা যদি তুমি ডেডিকেটেড থাকো। আর না হলে কি করবা, অফলাইনে কোচিং করবা, অনলাইনে করবা, নানান জায়গায় করবা, কিন্তু গোছানো প্রস্তুতি হবে না, টাকা পয়সা লস করে পরে কি করবা, কান্নাকাটি করবা যে ইস বি ব্রেইনারে। তোমরা শুনে অবাক হবা যে আমাদের কোর্সে ক্লাস করে না, আমাদের ফ্রি ক্লাসগুলো করছে, এখান থেকেও কিন্তু অনেকে চান্স পাইছে এবং তারা বলছে যে আমরা যদি বি ব্রেইনারের পেইড কোর্সে ক্লাসগুলো করতাম আমরা আরও বেশি হচ্ছে ভালো প্রস্তুতি নিতে পারতাম অথবা টপ করতে পারতাম। সো তোমাদের কোয়ালিটির সাথে আমাদের কখনোই আপোষ নাই, 100% সার্ভিস পাবা, বিশ্বাস রাখতে পারো। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকো, সুস্থ থাকো এবং বি ব্রেইনারের সাথেই থাকো। ক্লাসটা অনেক বেশি শেয়ার করে দিও এবং সবাইকে সাজেস্ট করো যে তারা যেন বি ব্রেইনারে ভর্তি হয়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অন্য একটা কোনো ক্লাসে দেখা হবে, টাটা।